ঘুমের মাঝে কেউ টান দিয়ে বসিয়ে দেওয়া বেশ বিরক্ত হলো আয়ানা। কোনো মতে চোখ টেনে খুলতেই ঘুম উড়ে গেল তার, কারণ আদৃশ তাকে টেনে উঠিয়েছে আর এখনও তার হাত ধরে আছে। আদৃশ আয়ানার নিবু নিবু চোখ দেখে গালে হালকা চাপড় দিয়ে বলল, আজান হয়ে গেছে, নামাজ পড়ে নাও, আমি এই মসজিদ থেকে নামাজ পড়ে আসছি। আয়ানা এবার খেয়াল করে দেখলো আদৃশের গায়ে একটা শুভ্র রঙের পাঞ্জাবি, চেহারায় পবিত্র একটা ভাব বিদ্যমান, তাকে দেখতে নিষ্পাপ পবিত্র লাগছে। আয়ানার কেন যেন আদৃশের দিকে তাকিয়ে থাকতে ভীষণ ভালো লাগছে। সে চেয়েও নিজের চোখ ফেরাতে পারছে না। আয়ানাকে এক দৃষ্টিতে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে অস্বস্তিতে হতে লাগলো আদৃশের। সে আয়ানার হাত হালকা জাকিয়ে দিল। হাত জাকিয়ে দেয় হুঁশ ফিরল আয়ানার। ভীষণ লজ্জা পেল সে। এতক্ষণ আদৃশের দিকে বেহাইয়ের মতো তাকিয়েছিল সে। আদৃশ কি ভাবলো তাকে নিয়ে চিন্তা করে লজ্জায় মাথা নিচু করলো আয়ানা। আদৃশ বুঝলো আয়ানা লজ্জা পাচ্ছে, তাই সে আয়ানাকে উদ্দেশ্য করে বলল, উঠে নামাজ পড়ে নাও, আমি আসি। আয়ানা মাথা নাড়ালো। আদৃশ আর এক সেকেন্ড দাঁড়ালো না, রুম থেকে বেরিয়ে গেল। আয়ানা বিছানা ছেড়ে থেকে উঠে চলে গেল উজু করতে। তার আগে থেকেই সকাল সকাল ওঠার অভ্যাস আছে, তবে 2-3 দিন ধরে অনেক বেশি ক্লান্ত থাকার কারণে ঘুম ভাঙেনি তার। উজু করে নামাজ পড়ে ব্যালকনিতে চলে আসলো আয়ানা। একটা শীতল হাওয়া ছুঁয়ে গেল তার দেহ মন। ভোরের প্রকৃতি তার খুব প্রিয়, তেমনি রাতের আকাশ। তার রুম ছাদের সাথে থাকায় তার একটা সুবিধে ছিল, ভোরের প্রকৃতি আর রাতের আকাশ উপভোগ করতে পারত সে। বিশেষ করে রাতে আধার ভরা আকাশের দিকে কত কত সময় সে তাকিয়ে থেকেছে তার হিসেব নেই। তার সকল মন খারাপের সঙ্গে ওই আকাশ নিজের চিন্তা ভাবনার মাঝে আয়ানার চোখ গেল নিচের দিকে। আদৃশ আসছে নামাজ শেষ করে। আদৃশকে আসতে দেখে রুমে চলে আসলো আয়ানা। আদৃশ রুমে প্রবেশ করে আয়ানাকে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, তুমি বই খাতা বের করে বসো, আমি আসছি। আয়ানা আদৃশের কথা মতো বই খাতা নিয়ে বসলো। বইয়ের পাতা উল্টে পাল্টে দেখতে লাগলো। আদৃশ একটা টি শার্ট আর ট্রাউজার পরে রুম থেকে বেরিয়ে গেল। আয়ানাকে এক পলক আদৃশে যাওয়ার দিকে দেখে আবার বই খাতায় মন দিল। টেবিলের ওপর ধোয়া ওঠা কফির মগ রাখতে অবাক হলো আয়ানা। একবার কফির মগের দিকে আর একবার আদৃশের দিকে তাকাতে লাগলো সে। 2 মগ কফি নিয়ে এসেছে আদৃশ। সে টেবিলের আরেক পাশে চেয়ার টেনে বসলো। আয়ানাকে এভাবে তাকাতে দেখে চোখ ছোট ছোট করে বলল, কি? আয়ানা হকচকিয়ে গেল। নজর সরিয়ে নিম্ন স্বরে বলল, আপনি বানিয়েছেন? আদৃশ গম্ভীর কণ্ঠে বলল, হ্যাঁ, আর কে বানাবে? খালা নামাজ পড়ে ঘুমিয়েছেন, আরও 1-1.5 ঘন্টা পর উঠবেন। আর এই সামান্য কাজ আমি যখন পারি, তাহলে অন্য কাউকে দিয়ে কেন করাবো? আদৃশের চিন্তাধারায় মুগ্ধ হলো আয়ানা। মনে মনে ভাবলো, লোকটা এত ভালো কেন? এত ভালো কিছুই কি লেখা ছিল আমার কপালে? স্বামীর হাতের কোনো কিছু খাওয়ার সৌভাগ্য কতজনেরই বা হয়। আদৃশ আয়ানাকে অন্যমনস্ক দেখে বলল, কি হলো? আবার কি চিন্তা করছো? কফি খাও, ঠান্ডা হয়ে যাবে না হলে। আয়ানা কফির মগ তুলে নিয়ে একটা চুমুক দিল। বেশ মজা হয়েছে কফিটা। আদৃশও কফি খেতে খেতে আয়ানার বইয়ের দিকে দাগাদাগি করতে লাগলো। প্রায় 1.5 ঘন্টা পড়ানোর পর উঠলো আদৃশ। আয়ানাকে অনেকগুলো পড়াও দিয়েছে সে। আয়ানা অসন্তুষ্ট আদৃশের পড়াশোনাতে। আয়ানা আদৃশের কাছে পড়ে বুঝলো আদৃশ খুব ভালো বুঝাতে পারে, খুব সুন্দর করে তাকে বুঝিয়েছে। আদৃশ আয়ানাকে উদ্দেশ্য করে বলল, যা যা পড়া দিয়েছি রাতের মধ্যে কমপ্লিট করে রাখবে। কোচিং থেকে যা পড়া দিবে তাও পড়ে রাখবে। তুমি যেহেতু পিছিয়ে আছো, তাই ডাবল পড়তে হবে। জানি কষ্ট হবে, তবুও স্বপ্ন পূরণ করতে হলে এছাড়া কোনো উপায় নেই। আর যা যা বুঝতে সমস্যা হবে সেগুলো মার্ক করে রাখবে, আমি রাতে এসে বুঝিয়ে দেব, ঠিক আছে? আয়ানা মৃদু স্বরে বলল, আদৃশ বলল, গুড। এবার যাও, রেডি হয়ে আসো, নাস্তা করে এরপর কোচিংয়ে যাব আমরা। তোমাকে কোচিংয়ে পৌঁছে দিয়ে আমি মেডিকেলে চলে যাব। অলরেডি 5 মিনিট 5 দিন ছুটি করে ফেলেছি, আর করা ঠিক হবে না। আর শোনো, তোমাকে কোচিংয়ে আমি নিয়ে যাব, আর ছুটির সময় নিচে ড্রাইভার আঙ্কেল থাকবে। আম্মুকে বলে দিব সময় মতো গাড়ি পাঠিয়ে দিতে। সময় পেলে আমি নিয়ে আসব। তোমার ফোন কোথায়? এতক্ষণ আদৃশের কথা মনোযোগ সহকারে শুনছিল আয়ানা, কিন্তু ফোনের কথা জানতে সবাই মন খারাপ হয়ে গেল তার। তার তো কোনো ফোন নেই।
আদেশ আয়ানার হঠাৎ মন খারাপ হতে দেখে কিছু একটা ধারণা করে বলল, ফোন নেই? আয়ানা মাথা নাড়ালো। আদেশ আয়ানাকে সহজ করার জন্য বলল, আচ্ছা সমস্যা নেই, কোচিংয়ে কোনো সমস্যা হলে ওখানে স্টুডেন্টদের জন্য ফোন আছে, সেখান থেকে বাসার কাউকে কল দিও, কারোর ফোন নাম্বার সাথে রেখো কেমন? আয়না মৃদু মাথা নাড়িয়ে আচ্ছা বলল। আয়না রেডি হয়ে নিচে নেমে দেখলো আদ্রিস ডাইনিং টেবিলে বসে ফোনে কিছু একটা করছে, আহিলও সাথে আছে। সে কিছুক্ষণ পর পর ভাইকে গুঁতে দিয়ে কিছু একটা বলছে। আহিলের বাবা মনোযোগ সহকারে পত্রিকা দেখছেন। আয়ানা সবাইকে একবার দেখে নিয়ে রান্নাঘরে চলে গেল। রান্নাঘরে এসে দেখলো অনু আর মীরা মিলে সব রান্না শেষ করে ফেলেছে, এখন সব পাটিতে বের করছে। এটা দেখে খারাপ লাগলো আয়ানার। মীরার মতো সেও তো এই বাড়ির বউ, তারও তো দায়িত্ব আছে, সে কিছু কাজ এগিয়ে দিলে তো আর শাশুড়ি আম্মুকে এত কষ্ট করা লাগতো না। অনুর নজর দরজার দিকে যেতেই দেখলো আয়ানা মুখটাকে ছোট করে নিচের দিকে তাকিয়ে আছে। অনু আয়নার সামনে গিয়ে মাথায় হাত বুলিয়ে বলল, কি হয়েছে আমার ছোট্ট মেয়েটার, এভাবে মুখ গোমড়া করে আছে কেন? আয়ানা চোখ তুলে তাকাতে অনু বেগম দেখলেন আয়ানা চোখে পানি টলমল করছে। সে অস্থির হয়ে আয়ানার গালে হাত রেখে বললেন, কি হয়েছে আম্মা, কাঁদছ কেন? আদেশ নাকি তোমাকে এতক্ষণ পড়িয়েছে? ও কি বকা দিয়েছে তোমাকে? দিলে বলো, এখনই ও 13টা ভাজাবো। আয়ানা চোখ দিয়ে এক ফোঁটা পানি ঘুরিয়ে পড়ল। সে মাথা জাকিয়ে আটকানো গলায় বলল, না, উনি কিছু বলেনি। অনু বেগম আদুরে গলায় বললেন, তাহলে কি হয়েছে, আম্মুকে বলবে না? আয়ানা বলল, তোমরা দুজন মিলে এত কাজ করেছ আর আমি তোমাদের কোনো হেল্প করতে পারলাম না। আমারও তো দায়িত্ব আছে, এই বাড়িতে বউ হয়ে এসেছি। কিন্তু আয়ানা বেগম অনুর গালে আস্তে একটা থাপ্পড় মেরে বললেন, শোনো, এই মেয়ের কথা কালকে কি বলেছিলাম মনে নেই? নিজের সম্পূর্ণ মনোযোগ পড়াশোনাতে দাও, ঘর সামলানো এসব কাজের জন্য এখনো অনেক সময় পড়ে আছে। আর আমরা কই এত কাজ করেছি, আমরা সব সময় মিলে কাজ করি, এতে কাজ সহজ হয়ে যায়। প্রীতি, ও তো আমাদের সাথে ছিল, সে একটু দরকারে বাইরে গিয়েছে, আর মিনা আপা আজ একটু অসুস্থ, তাই তাকে রেস্ট নিতে বলেছি, না হলে সেও আমাদের কাজে হেল্প করে। আয়না বারংবার মুগ্ধ হয় অনুর কথায়। এই মুগ্ধতা যেন শেষ হওয়ার নয়। প্রতিবার অনুর প্রতিটা কথায় তার জন্য সম্মান বেড়ে যায় আয়নার মনে। তার আফসোস হয়, সব মেয়েরা কেন এমন শ্বশুরবাড়ি পায় না, কেন সবার চিন্তা ভাবনা তার সামনে দাঁড়ানো মানুষটার মতো সুন্দর হয় না। মিরে এগিয়ে এসে আয়ানার মাথায় একটা গাঁটটা মেরে বলে, এত চিন্তা ভাবনা করতে হবে না, পড়াশোনায় মন দেন, না হলে পরে আদৃশ ভাইয়া ধরে কেলাবে আপনাকে। যা গিয়ে টেবিলে বস। আয়ানার ঠোঁটে এক চিলতে হাসি ফুটে ওঠে। মীরা তার সাথে খুব কমই কথা বলতো। তার উপর বিয়ের দিনের ঘটনার পর আয়ানা ভেবেছিল মীরা হয়তো তার উপর খুব রেগে আছে, কিন্তু আজ এভাবে কথা বলায় মহা খুশি হয় সে। নিজের আবেগ ধরে রাখতে না পেরে একবার মীরাকে, আরেকবার অনুকে জড়িয়ে ধরে দৌড়ে চলে যায় রান্নাঘর থেকে। আয়ানার কাণ্ডে হেসে ফেলে অনু আর মীরা। ক্লাসরুমে বসে আছে আয়ানা। কিছুক্ষণ আগে আদেশ তাকে দিয়ে গিয়েছে। ভীষণ নার্ভাস ফিল হচ্ছে তার। এর আগে কখনো এমন কোচিংয়ে পড়া হয়নি আয়ানার। আর এখানে ছেলে মেয়ে একসাথে দেখে আরও বেশি নার্ভাস হচ্ছে সে। অনেক ছেলে মেয়ে একসাথে বসে গল্প করছে, হাসাহাসি করছে। এদের দেখে অবাক হয় আয়ানা। সে তো মেয়েদের সাথেও এত হাসাহাসি করে কথা বলতে পারে না। আর এরা সবার সাথে এত ফ্রি হয়ে কথা বলছে। তাদের মধ্যে অনেকে আবার তাকে ঘুরে ফিরে দেখছে, হয়তো নতুন বলে। কিন্তু তাদের এই দৃষ্টি অনেক অস্বস্তিতে ফেলছে আয়নাকে। ক্লাস শুরু হতে এখনো 20 মিনিটের মতো বাকি। তাই আয়না মাথা নিচু করে বসে রইল। সারির মাঝামাঝিতে একটা বেঞ্চে একা বসেছে সে। এর মাঝে বেঞ্চে দুফ করে একটা শব্দ হয়। বামে তাকালো আয়না, দেখলো একটা মেয়ে বসে হাঁপাচ্ছে, মনে হয় দৌড়ে এসেছে। হাতে থাকা টিস্যু দিয়ে কপালের ঘামটা মুছে আয়নার দিকে তাকালো মেয়েটা। মিষ্টি একটা হাসি দিয়ে ব্যাগ থেকে বোতল বের করে পানি খেতে লাগলো। মেয়েটাকে হাসতে দেখে ভালো লাগলো আয়না। মিষ্টি একটা মেয়ে, দেখতে খুবই সাধারণ তবে সুন্দর। চিকন চাকন মেয়েটা, চোখে গোল প্রেমের একটা চশমা। তাতে মানিয়েছে ভালো মেয়েটাকে। মেয়েটা বোতল ব্যাগে রেখে আয়নার দিকে ফিরে বসলো। মিষ্টি একটা হাসি দিয়ে বলল,
তোমাকে নতুন মনে হচ্ছে। আয়ানও হালকা হেসে মাথা নাড়ালো। মেয়েটা চশমার পিছনে ঠেলে বলল, এই মাঝামাঝি সময় অ্যাডমিশন নিলে যে? আয়ানা মৃদু স্বরে জবাব দিল, সমস্যা ছিল একটা, তাই সময় মতো ভর্তি হতে পারেনি। মেয়েটা দাঁত কেলিয়ে বলল, আরে প্যারা নাই, চিল। আমরা আগে অ্যাডমিশন নিলে কি হয়েছে? এখানের বেশিরভাগ তেমন কিছু পারে না, দুই একটা আছে আলাদা খ্যাতের মূলা, ওগুলো আবার ভালো পারে, সমস্যা নেই। আমরা আরও একটা সঙ্গী পেয়ে গেলাম। মেয়েটার কথা বলার ধরনে কিছুটা জোরেই হেসে ফেলল আয়ানা। মেয়েটাও হাসলো সাথে। আয়ানা বুঝলো মেয়েটা বেশ মিশুক। মেয়েটা হাসি থামিয়ে কৌতূহল নিয়ে বলল, আরে তোমার নামই তো জানা হলো না, নাম কি তোমার সুন্দরী? আয়না মেয়েটার এভাবে বলায় আরেক দফা হাসলো। অনেক কষ্টে হাসি থামিয়ে বলল, আয়ানা রহমান। মেয়েটা উৎফুল্ল কণ্ঠে বলল, আমি মিথিলা জান্নাত। কাছের মানুষে এরা মিথি বলে ডাকে, তুমিও তাই ডেকো। ভাইদা, অমুক অমুক তমুক, আমি কি তোমাকে তুই করে বলতে পারি? মিথির অমুক তমুক শুনে ভীষণ কষ্টে হাসি চাপালো আয়ানা। বলল, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই বলতে পারো। মিথি নারাজ কণ্ঠে মাথা নেড়ে বলল, না না, আমি একা কেন তুই বলবো, তোকেও তুই বলতে হবে। আয়না হেসে বলল, আচ্ছা বলবো। দুইজনের কথোপকথনের মাঝে আয়ানাদের ডান পাশের সারির তাদের বরাবর বেঞ্চে কেউ একজন দুপ করে বসলো। কিছুটা জোরে আওয়াজ করে বলল, কিরে পেতনি, আজকে দেখি আগে এসে পড়ছস। আমি কিন্তু রাগ করছি, তুই আমারে না নিয়ে আইলি কেন বেন্তপ মাইয়া? আয়ানা অবাক হয়ে ডান পাশে তাকালো। একটা ছেলে মিথিকে উদ্দেশ্য করে কথাগুলো বলেছে। ছেলেটা ফর্সা, দেখতেও ভালোই, কিন্তু চেহারায় দুষ্ট দুষ্ট ভাব স্পষ্ট। মিথি ছেলেটার কথায় বিংসি কেটে বলল, হাদারাম কোথাকার, আমি আগে আসিনি, তুই লেট করে আইসস। আর রাগ তো আমার করার কথা, আধা ঘন্টা তোর বাসার সামনে দাঁড়াইছিলাম, তাও তোর খবর নাই। তুই ছেলে মানুষ, কই তুই আমার বাসা থেকে নিয়ে আসবে তা না, উল্টো প্রতিদিন আমার তোরে নিয়ে আসা লাগে, বেহাইয়া ফোলা। আরে মাইয়াদের সাজতেও তো এত টাইম লাগে না যত তোর রেডি হইতে লাগে। এত কি সাজস তুই, আল্লাহ ভালো জানে। মিথির কথায় ছেলেটা দাঁত কেলিয়ে বলল, আরে বুঝিস না, ভালো মতো রেডি না হলে মাইয়ারা পড়বো না, আর তুইও ভাবি পাবি না। মিথি মুখ ঝামটা মেরে বলল, লবা আইছে মেয়ে পটাইতে। ছেলেটা এবার আয়নার দিকে ইশারা করে বলল, ওই পেতনি, এটা কি? মিথি ভাব নিয়ে বলল, দেখ দেখ, নতুন বান্ধবী পাইছি, তোর মতো শয়তান না, একদম ভদ্র। আয়ানা একবার মিথির দিকে তাকাচ্ছে, একবার ছেলেটার দিকে তাকাচ্ছে। যে মেয়ে তার সাথে এতক্ষণ ভদ্র বাচ্চার মতো কথা বলছিল, সে এখন এভাবে কথা বলছে। মিথি হয়তো বুঝতে পারলো আয়ানার মনে কি চলছে। মিথিও দাঁত কিলিয়ে বলল, আরে পেরা খাইস না, এটা আমার লেদাকালের বিষ্টুর সাথে দুশ্মনও, ওর না দ্বীপ, আর দ্বীপ এটা হলো আয়ানা, আমার নতুন বান্ধবী। তুই চাইলে তুইও ওর ফ্রেন্ডশিপ করতে পারোস, কিন্তু তোর মতো শয়তানের লগও ফ্রেন্ডশিপ করবো কি না কইতে পারতেছি না। দীপ কলার উচিয়ে ভাব নিয়ে বলল, করবো, আমার মতো ভালো ছেলে এই ক্লাসে আর একটা আছে নাকি? অতঃপর আয়নার দিকে তাকিয়ে দাঁত বের করে হাই দিল দীপ। আয়ানা সৌজন্যতার হাসি দিয়ে হ্যালো দিল দীপকে। তার অস্বস্তি হচ্ছে দীপের সাথে কথা বলতে। ছেলেদের সাথে কথা বলার এক্সপিরিয়েন্স তার নেই, কিন্তু এদের দুইজনকে দেখে ভালোই মনে হলো আয়ানার। আরও দুই একটা কথা বলার পর টিচার চলে আসায় চুপ হয়ে গেল তারা। ক্লাস শেষে আয়ানা মিথি আর দীপের সাথে টুকটাকে কথা বলতে বলতে নিচে নামলো, যদিও সে কথা বলছে কম। দীপ আর মিথির ঝগড়া দেখছে বেশি। আয়ানার মনে হলো এরা কথায় কথায় ঝগড়া করে না, বরং ঝগড়া করে যে কোনো কথা বলে। নিচে এসে দেখলো গাড়ি নিয়ে ড্রাইভার আঙ্কেল অপেক্ষা করছে। আয়ানা ওদের ভিড়ে জানিয়ে গাড়িতে উঠে গেল। ওরা দুজন নাকি রিক্সায় যাবে, ওদের বাসা বেশি দূরে না, কাছেই। আয়ানা বাড়ি ফিরে দেখলো সারা বাড়িতে শুনশান নীরবতা। এত নীরব থাকার কারণ বুঝলো না সে। নিজের রুমে যাওয়ার পথে রান্নাঘরে একবার উকি দিল, কিন্তু কাউকে দেখতে পেল না। অনুর রুমে উকি দিল, কিন্তু অনুকেও দেখলো না। তাই এবার মীরের রুমে উকি দিল, দেখলো মীরা কোনো একটা বই পড়ছে। আয়না চিন্তা করলো যাবে কি যাবে না। পরে যাবে না ভেবে নিজের রুমে যাওয়ার জন্য ঘুরতে ডাক পড়লো আয়ানার। মীরার আওয়াজ শুনে মাথা ঘুরালো সে। মীরা বলল, কিরে, উকি ঝুঁকি দিয়ে কই যাচ্ছিস, এদিকে আয়।
আয়ানা ধীর পায়ে মাথা নিচু করে গেল মীরার কাছে। বেডের কাছে যেতে মীরা আয়ানার হাত ধরে বসিয়ে দিল। বলে, কেমন ছিল ক্লাসের প্রথম দিন? আয়ানা মাথা নেড়ে বলল, ভালো। আয়ানা উসখুস করতে লাগলো বাড়ির সবার কথা জিজ্ঞাসা করার জন্য। মীরা নিজেই বলল, কিরে কিছু বলবি? আয়ানা কৌতূহলী হয়ে বলল, আপু বাড়ির সবাই কোথায়? কাউকে দেখলাম না যে। মীরা বইটাকে বিছানার উপর উল্টে রেখে বলল, বড় মা আহিল আর বাবা অফিসে গেছে, কোনো সমস্যা হয়েছে বলে তাই। আর মায়ের কিছু কেনাকাটা করা ছিল তাই মলে গেছে। আনিকা ভার্সিটিতে আর খালা অসুস্থ তাই রুমেই আছেন। আয়না মৃদু সুরে বলল। মীরা বলল, তুই তো ক্লান্ত মনে হয়, যা ফ্রেশ হয়ে আয়। ততক্ষণে ওরাও চলে আসবে হয়তো, তারপর সবাই একসাথে লাঞ্চ করব। আয়ানা সম্মতি দিয়ে বেরিয়ে আসলো মীরার রুম থেকে। রুমে এসে ব্যাগ রেখে সাববোর্ড খুলল সে। এর এক গাদা কাপড় দিয়ে ঠাসা কাপড়, এছাড়াও যাবতীয় প্রয়োজনীয় সব আছে। এসব কিছু তার শাশুড়ি আম্মু তার জন্য কিনেছে। নিজের বাড়ি থেকে ঘুরে আসার পর আয়ানা এসব দেখে প্রথমে বুঝতে না পারলেও পরে আনিকার কাছ থেকে জানতে পেরেছে অনু এসব কিনে গুছিয়ে রেখেছে তার জন্য। বাবার বাড়ি থেকে মেয়েরা অনেক কিছু নিয়ে আসে, অথচ সে এনেছিল পুরান কিছু কাপড়। আর তো কিছু তার ছিল না, আর না তাকে কিছু দেওয়া হয়েছে। এসব ভেবে দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করে আয়ানা, অথচ তার শাশুড়ি মা বুদ্ধিমত্তার সাথে বিষয়টা এড়িয়ে যান। এসব নিয়ে খোঁটা দেয়া তো দূরের কথা, আয়না বুঝে উঠতে পারে না একটা মানুষ এতটা ভালো কিভাবে হয়। আয়না হালকা গোলাপি রঙের একটা জামা নিয়ে চলে গেল শাওয়ার নিতে। রুমে প্রবেশ করতে পা থেমে গেল আদৃশের। তার হৃদস্পন্দন বন্ধ হওয়ার উপক্রম হলো। সামনে সদ্য শাওয়ার নেওয়া আয়ানা উল্টো দিকে ফিরে চুল যাচ্ছে, তার ওড়না বিছানায় রাখা। একটা ডুব গেল আদৃশ। সেই মুহূর্তে আয়ানাকে দেখে দম বন্ধ হওয়ার মতো অনুভূতি হচ্ছে আদৃশের। বেহায়া চোখ জোড়াকে বারবার সরাতে চেয়েও ব্যর্থ হচ্ছে সে। এই দুদিনে একবারও সে আয়ানাকে এই রূপে দেখেনি। আয়ানা সবসময় মাথায় হালকা পাতলা কাপড় দিয়ে রাখে। প্রথমবার আয়ানা চুল দেখল, বেশ বেশ বড় আয়ানা চুল, তবে সবচেয়ে বেশি ঘন। সেটাই মনোযোগ সহকারে মুছছে সে। চুল মুছতে মুছতে হঠাৎ আদৃশের দিকে ফিরল আয়ানা। আদৃশের দিকে চোখ যেতে চোখ বড় বড় হয়ে গেল তার। এমন কিছুর জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। আয়ানা চোখ বড় বড় তাকিয়ে আছে আদৃশের দিকে, আর আদৃশ অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে আয়ানার দিকে। আয়ানার ভয়ার্থ মুখটা দেখতেও ভীষণ ভালো লাগছে তার। আর আয়ানা সে কি করবে তাই বুঝে উঠতে পারছে। নড়াছড়ার শক্তিও যেন হারিয়ে গেছে তার। বাড়িতে কেউ ছিল না, তাই শুধু দরজা চাপিয়ে রেখেছিল আয়ানা। আদৃশ রাতে পড়া নেওয়ার কথা বলে সে ভেবেছিল রাতেই হয়তো আসবে, কিন্তু আদৃশ যে এখনই চলে আসবে আর এমন একটা সিচুয়েশনে পড়তে হবে মাথাতেও আসেনি আয়ানা। সে এখনো চোখ বড় বড় করে আদৃশের দিকে তাকিয়ে আছে। কিছু যে বলবে তাও গলা দিয়ে বের হচ্ছে না, কথাগুলো যেন কোথাও আটকে গেছে। আনিকার চিৎকারের শব্দে হুঁশ ফিরল আদৃশ আর আয়ানার। আয়ানা দ্রুত বেড থেকে ওড়না তুলে সারা গায়ে জড়িয়ে নিল। আদৃশ খেয়াল করলো আয়ানার গালে লাল আবার ছড়িয়ে পড়েছে, হয়তো লজ্জা পাচ্ছে মেয়েটা। গালের পাশে লিপটে থাকা ছোট ছোট চুল থেকে ফোঁটা ফোঁটায় পানি পড়ছে। এই রূপে আরো বেশি মারাত্মক লাগছে আয়ানাকে। আদৃশ দ্রুত নিজের চোখ সরিয়ে ব্যালকনিতে চলে গেল। আদৃশ যেতে আয়ানাও কোনো রকম ভেজা চুল মুড়িয়ে খোপা করে দ্রুত রুম থেকে বেরিয়ে গেল। ভীষণ লজ্জা লাগছে তার। অমন অবস্থায় আদৃশ তাকে দেখেছে ভাবলে লজ্জায় কান দিয়ে যেন গরম ধোঁয়া বের হচ্ছে আয়ানার। গালে জুড়ে ছড়িয়ে পড়ছে রক্তিম আভা। কিছুক্ষণ পর রুমে উকি দিয়ে আয়ানাকে না দেখে আদৃশ বুঝল সে পালিয়েছে। আদৃশ মাথা চুলকে রুমে প্রবেশ করলো, চলে গেল ফ্রেশ হতে। আজ লাঞ্চ টাইম, বেশ অনেকক্ষণ দিয়ে বাড়িতে এসেছিল সে। লাঞ্চ টাইম বেশি পেলে সে সবসময় বাড়িতে চলে আসে। পরিবারের সাথে বসে খাওয়ার মাঝে আলাদা তৃপ্তি অনুভব করে আদৃশ, তাই তো একটু বেশি সময় পেলে বাড়িতে ছুটে আসে। তাদের পরিবারের সবাই এমনই, সুযোগ পেলে পরিবারের সাথে সময় কাটাতে ভুলে না তারা। আয়ানা নিচে নেমে দেখলো আনিকা আহিলের পিছনে দৌড়াচ্ছে মারার জন্য। নিশ্চয় আবার কিছু নিয়ে ঝগড়া লেগেছে দুইজনের মধ্যে। দুই ভাই বোন একেবারে পাগল, সুযোগ পেলে সারাদিন দুইজন দুইজনকে জ্বালায়। বিশেষ করে আহিল আনিকাকে কথায় কথায় রাগিয়ে
দেয়। এরপর আনিকা 4-5টা কিল দিয়ে শান্ত হয়। ভালোই লাগে আয়ানার 2 ভাই বোনের খুনসুটি দেখতে। আয়ানা ওদের কাছাকাছি আসতেই আহিল এসে আয়ানার পিছনে দাঁড়ালো। আয়ানাকে সামনে ধরে রেখে বলতে লাগলো, বোন বাঁচাও আমাকে এই ফিতনির হাত থেকে। তুমি না আমার ভালো বোন, সোনা বোন? এই ফিতনির একটা কিল খেলে 2 দিন আমার হাতে ব্যথা থাকে, বাঁচাও। আনিকা আরও রেগে গিয়ে নাক ফুলিয়ে বলল, আমি ফিতনি তাই না? আমি পেতনি দেখব আমি আজ তোরে কে বাঁচায়? বাবির পিছনে লুকিয়েছিস কেন, ভীতু কোথাকার? আনিকা আয়ানাকে টপকে আহিলকে মারার চেষ্টা করতে লাগলো, আর আহিল আয়ানাকে সামনে রেখে ঘুরতে লাগলো। এদের কাণ্ডে খিলখিল করে হাসতে লাগলো আয়ানা। আদৃশ ফ্রেশ হয়ে নিচে নামছিল, কিন্তু পা জোড়া থেমে গেল কারো হাসির মিষ্টি ধ্বনিতে। সামনে তাকাতে আরেক দফা হৃদস্পন্দন থমকে গেল তার। আয়ানের হাস্যোজ্জ্বল মুখের দিকে অপলক তাকিয়ে রইল সে। মনে মনে ভাবল, মেয়েটা এত সুন্দর করে হাসতে জানে, অথচ সবসময় মুখটাকে গোমড়া করে রাখে। আয়ানার হাসি দেখতে দেখতে আদৃশের হাত নিজের বুকে চলে গেল। সে নিজেও বুঝতে পারছে না কি হচ্ছে তার। অন্য মেয়েরা তার গায়ে ঢলে পড়লে সেখানে সে সহজে তাকায় না, আর তাকালেও সেই চোখে থাকে আগুন দৃষ্টি। সেখানে সে আয়ানার থেকে চোখ ফেরাতে পারছে না। বারবার তার সাথে কেন এমন হচ্ছে? আহিলের ধাক্কায় আদৃশের ধ্যান ভাঙল। আহিল আদৃশকে টপকে দৌড়ে উপরে চলে গেল। আহিলের যাওয়ার দিকে দেখতে গিয়ে আয়ানা চোখ পড়ল আদৃশের উপর। দৃষ্টি বিনিময় হলো দুজনের। আদৃশকে দেখা মাত্র আয়ানার মুখের হাসি মিলিয়ে গেল। গাল জোড়ায় ছড়িয়ে পড়ল রক্তিম আভা। আয়ানা এক সেকেন্ডও দাঁড়ালো না, দ্রুত অন্যদিকে চলে গেল। এর মাঝে আনিকা আদৃশের হাত ঝাঁকি দিয়ে বলল, বউকে কত দেখবে, সারাদিনও তো দেখো, এবার বোনের দিকেও একটু নজর দাও। আনিকার কথায় অপ্রস্তুত হয়ে গেল আদৃশ। হালকা কাশি দিয়ে বলল, কি বলছিস উল্টোপাল্টা? আনিকা ভাব নিয়ে বলল, হয়েছে, আর মিথ্যা বলতে হবে না, এবার আমার ম্যাটার সলভ করো। আদৃশ গম্ভীর কণ্ঠে বলল, কি সলভ করব? আনিকা নাকের ফাটা ফুলিয়ে বলল, আহিল ভাইও আমাকে আবার ফিতনি বলেছে, আমাকে রাগিয়েছে, সবসময় আমার পিছে লেগে থাকে। এখন তুমি ওর বিচার করবো, ও কেন আমার পিছে লেগে থাকে? না হলে বড় মার কাছে তোমাদের 2 জনের নামে বিচার দিব। আদৃশ অবাক হয়ে বলল, তোরা ঝামেলা করে আমাকে কেন মাঝখানে টানছিস? আনিকা আদৃশের হাত জড়িয়ে ধরে বলল, তুমি আমাদের বড় ভাইও লাগো, তোমার একটা দায়িত্ব আছে না? তুমি ওকে বকে দিবা, না হলে খবর আছে তোমারও। এবার আমি যাই, ফ্রেশ হয়ে আসি। সেই কবে আমার মহান আম্মা জান আমাকে ফ্রেশ হয়ে খেতে আসতে বলেছে, আর আমি এখনো এখানে আছি, দেখলে জুতা নিয়ে তাড়া করবে। আনিকা কথা শেষ করে দৌড়ে উপরে চলে গেল। আদৃশ হালকা হাসল বোনের ব্যবহারে। বোনটা তাদের এমনই পাগলাটে, এই রাগেই হাসে। যে আহিলকে এতক্ষণ মারার জন্য তাড়া করলো, কিছুক্ষণ পর সে আহিলেরই গলা ধরে ঝুলে থাকবে, এটা ওটা আবদার করবে। খাবার টেবিলে বসে একত্রে খাচ্ছে সবাই, শুধুমাত্র আহিলের বাবা অনুপস্থিত। তিনি কোনো একটা প্রয়োজনে অফিসেই থেকে গেছেন। বাকি সবাই ফিরে এসেছে। সবাই খাবার খেলেও আয়ানা শুধু নাড়াচাড়া করছে, তার গলা দিয়ে খাবার নামছে না, কারণ তার পাশে আদৃশ বসে আছে। আয়ানার ইচ্ছা করছে এক ছুটে এখান থেকে পালিয়ে যেতে, কিন্তু পারছে না। আয়ানার খাবার না খাওয়ার বিষয়টা লক্ষ্য করলেন অনু বেগম, কিন্তু তিনি কিছু বললেন না। আদৃশও লক্ষ্য করেছে, কিন্তু সে কি বলবে বা করবে ভেবে ফেল না। সে বুঝতে পারছে আয়ানা এমন করার কারণ। খাওয়া শেষে সবাই একে একে উঠে গেল। আয়ানা অনেক কষ্টে 3-4 লোকমা খেয়েছে মাত্র, আর খেতে পারেনি। সে উঠে যাবে চিন্তা করলো, কিন্তু এতগুলো খাবার নষ্ট করতেও কষ্ট লাগছে তার। নিজের পাশে কারোর উপস্থিতি টের পেয়ে পাশে তাকালো আয়ানা, কারণ আদৃশ খাবার শেষ করে উঠে গেছে সবার আগে। পাশে তাকিয়ে দেখলো অনু বসেছে। অনু আয়ানার সামনে থেকে প্লেট নিয়ে খাবার মাখিয়ে তার মুখের সামনে ধরল। অবাক হলো আয়ানা, মুখ আপনা আপনি হা হয়ে গেল। অনু মুচকি এসে আয়নার মুখে খাবার পুরে দিল। আনন্দ আয়নার চোখে পানি চিকচিক করতে লাগলো। মনে একটা কথাই আসতে লাগলো, ইস আমি কত সৌভাগ্যবতী, এমন একজন শাশুড়ি মা পাওয়ার
মুখের কথা নয়, সৃষ্টিকর্তা যে তার ভাগ্যে এত ভালো কিছু লিখেছে ভেবে চোখের কোণে পানি জমল আয়ানার। অনু যত্ন সহকারে সম্পূর্ণ খাবার খাইয়ে দিয়ে আয়ানাকে, আর আয়ানা তৃপ্তি করে খেল। তিনি হাত ধুয়ে আয়ানার মুখ মুছিয়ে দিয়ে আদুরে কণ্ঠে বলেন, আম্মা, খাবারে অনিয়ম করলে কিন্তু আমি খুব রেগে যাব। ঠিকমতো খাবার না খেলে তো তুমি অসুস্থ হয়ে যাবে। সামনে তোমার কত বড় পরীক্ষা আছে, অসুস্থ হয়ে গেলে পড়াশোনায় পিছিয়ে যাবে। তাই ঠিকমতো খাবার খাবে, আর নিজ হাতে খেতে ইচ্ছে না করলে আমাকে বলবে, আমি খাইয়ে দিব আমার মেয়েকে। আয়ানার চোখ অশ্রুসিক্ত হলো। কৃতজ্ঞতার দৃষ্টি দিয়ে একসময় শক্ত করে ঝাপটে ধরল অনুকে। অনু পরম মমতায় আগলে নিলেন, আয়ানার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন। মেয়েটা তার অনেক বেশি আদুরে, হার নরম মনের ভেবে আলতো হাসলেন অনু বেগম। পড়া যা দিয়েছি তা কিন্তু কমপ্লিট হওয়া চাই, আমি এসে যেন সব পড়া পাই। আর যদি না পারো তাহলে শাস্তির জন্য প্রস্তুত থেকুন, তখন কিন্তু কেউ ঠেকাতে পারবে না আমাকে, মাথায় রেখো। আদৃশ কথা শেষ করে সোজা নিচে নেমে গেল। মাকে বলে বাড়ি থেকে বেরিয়ে গেল সে। আয়ানা সেদিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। সে এতক্ষণ নিজের রুমের সামনে এসে চিন্তা করছিল ভিতরে যাবে কি যাবে না। এর মাঝে রুমের বাহিরে আসে আদৃশ, আর উপরোক্ত কথাগুলো বলে আয়ানা দীর্ঘ একটা শ্বাস ছেড়ে রুমে প্রবেশ করল। এখন তাকে পড়তে বসতে হবে। রাত 10টা বাজে এখন। আয়ানা আদৃশ যাওয়ার পর থেকে অনেকক্ষণই পড়েছে। বিকেলে 1 ঘন্টা ঘুমিয়েছিল, তারপর হালকা কিছু নাস্তা করে আবার পড়তে বসেছে। হাত পা ব্যথা হয়ে যাওয়ায় মাঝখানে একবার উঠেছিল। নিচে থেকে একটা গুড়ান দিয়ে এসে ব্যালকনিতে গিয়ে কিছুক্ষণ দাঁড়িয়েছিল। এখন আবার পড়তে বসেছে। আদৃশ রুমে প্রবেশ করে দেখলো মনোযোগ সহকারে পড়ছে আয়ানা, তাই তাকে ডিস্টার্ব না করে নিঃশব্দে কাপড় নিয়ে চলে গেল ফ্রেশ হতে। হঠাৎ কেউ চেয়ার টেনে বসায় কেঁপে উঠল আয়ানা। বয়ার্ত দৃষ্টিতে সামনের দিকে তাকাতেই আদৃশের মুখটা চোখের সামনে ভেসে উঠল। আদৃশ অবাক হয়ে বলল, কথায় কথায় ভয় পাও কেন? আয়ানা কোনো জবাব দিল না, মাথা নিচু করে ফেলল। আদৃশ আয়ানার জবাবের অপেক্ষা না করে বলল, পড়া হয়েছে? আয়ানা মিনমিন করে বলল, মোটামুটি। আয়ানা জানে না তার হৃৎপিণ্ড আজ স্ট্রোল ড্রামের মতো বাজছে কেন। এমনিতে সে পড়াশোনায় বরাবরই ভালো, খুব দ্রুতই পড়া আয়ত্তে আনতে পারে। আর এখন যে তার পড়া হয়নি এমন না, তার মোটামুটি সব পড়াই হয়েছে। কিন্তু আদৃশকে পড়া দিতে হবে ভাবলে অর্ধেক মাথা থেকে হারিয়ে যাচ্ছে। আয়ানার অনেক বেশি নার্ভাস লাগছে। তবে তার মনে হচ্ছে আদৃশ জিজ্ঞাসা করলে সে কিছুই পারবে না। আয়ানার ভয় কিছু সময়ের জন্য দূর করলো আদৃশ। বলল, চলো ডিনার করে আসি, দেন তোমার পড়া নিব। আয়ানা নীরবের সম্মতি দিল। দীর্ঘায় রুম থেকে বেরিয়ে গেল। নিচে এসে দেখলো অনুপ্রীতি আর খালা মিলে টেবিল সাজাচ্ছেন। ফোঁস করে একটা শ্বাস ছাড়ল আয়ানা। অনু তাকে একটা কাজও করতে দিচ্ছে না। কোনো কাজে হাত লাগাতে দেখলে তার এক কথা, কাজ করার জন্য, সংসার সামলানোর জন্য এখনো অনেক সময় পড়ে আছে। সে যেন পড়াশোনায় মনোযোগ দেয়। বই খাতা সামনে নিয়ে বসে আছে আয়ানা। আদৃশ তাকে পড়া ধরার জন্য সামনে বসে আছে। বই অনবরত হাত মোছাচ্ছে সে। আদৃশ হয়তো আয়ানার মনের অবস্থা বুঝলো, তাই নরম গলায় বলল, ভয় পাওয়ার কিচ্ছু নেই, যা পারো ঠান্ডা মাথায় উত্তর দাও। আমাকে ভয় পাওয়ার কিছু নেই। আমি ভাগো না ভাল্লুকও না। আমি শুধু চাই তুমি সময় মতো পড়া কমপ্লিট করো, ফাঁকিবাজি না করো। এখন আমি যা জিজ্ঞাসা করব রিল্যাক্স হয়ে উত্তর দেবে। আয়ানা আদৃশের কথায় কিছুটা শান্ত হলো। আদৃশ বেশ অনেকগুলো প্রশ্ন করলো আয়ানাকে। আয়ানা মোটামুটি সবগুলো প্রশ্নেরই উত্তর দিতে পেরেছে, 2-3টা ছাড়া। সেটা নিয়ে আপাতত আয়ানা ভয়ে আছে, যদি আদৃশ পানিশমেন্ট দেয়। কিন্তু সে আয়ানাকে পানিশমেন্ট নিয়ে কিছুই বলল না, শুধু গম্ভীর গলায় বলল, আরো ভালো করে পড়তে হবে। আয়ানা মাথা নাড়ালো। আদৃশ পুনরায় আয়ানাকে পড়ানো শুরু করলো। পার হলো প্রায় 1.5 ঘন্টা। আদৃশ পড়া বুঝাতে বুঝাতে আয়ানার দিকে তাকিয়ে দেখলো সেই ঘুমে ডুলছে। আদৃশের যে ঘুম আসছে না তা নয়, তারও ঘুম, চোখ লাল হয়ে গেছে। সেই বইটা বন্ধ করে দিল। আদৃশের বই বন্ধ করায় চকিত হলো আয়ানা। সোজা হয়ে বসলো। আদৃশ বলল, আজকের মতো এতটুকুই থাক, বাকিটা সকালে বুঝিয়ে দিব। যাও, ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ো, আমিও ঘুমাবো।
আয়ানা মাথা নাড়িয়ে উঠে গেল। ফ্রেশ হয়ে এসে দেখলো আদৃশ ঘুমিয়ে গেছে, যদিও ঘুমাচ্ছে কিনা বোঝা যাচ্ছে না। চোখের উপর হাত রেখে শুয়ে আছে সে। মাঝখানে একটা কোলবালিশ দেয়। আয়ানা কোনো পাকা শব্দ না করে ধীর পায়ে এগিয়ে রুমের লাইট বন্ধ করে এক কোণে গুটিয়ে ঘুমিয়ে পড়ল। আগের দিনের মতো আজকেও আদৃশের ঘুম আগে ভাঙল, আর আয়ানার হাত তার বুকের উপর ফেল। তার বুকের উপরের টি শার্টের অংশ শক্ত করে মুঠোয় পুরে নিশ্চিন্তে ঘুমাচ্ছে সে। আদৃশ সাবধানে আয়ানার হাত ছাড়িয়ে উঠে পড়ল। ফ্রেশ হয়ে এসে আয়ানাকে ঘুম থেকে তুলে দিল। তারপর নিয়ম অনুযায়ী 1.5 ঘন্টা পড়ানোর পর তাকে ছাড়লো। নাস্তা করে তাকে কোচিংয়ে পৌঁছে দিয়ে নিজের গন্তব্য চলে গেল। ক্লাসে বসে আছে আয়ানা। আজকেও সে আগে এসেছে। মিথি আর দীপ এখন আসেনি। আয়ানা ক্লাসরুমে ভালো করে একবার চোখ ভুলালো। তাতে সে বুঝলো এখানে 4-5 জন করে আলাদা আলাদা গ্রুপ আছে। সে মনে মনে শুকরিয়া আদায় করলো দীপ আর মিথির জন্য। ভাগ্যিস তাদের পেয়েছে, না হলে এদের কারোর সাথে মেশার ক্ষমতা তার নেই। কাঁধে জোরে সরে একটা থাবা পড়ায় লাফিয়ে উঠল আয়ানা। পাশে তাকিয়ে দেখলো মিথি দাঁত কেলিয়ে বসে আছে। না চাইতো আয়ানা চোখ গরম করে তাকালো মিথির দিকে। মিথির হঠাৎ আক্রমণে সে প্রচণ্ড ভয় পেয়েছে। আয়ানা চোখ গরম করে তাকানো দেখে মিথি ভয় তো পেলই না, উল্টা আরও দাঁত কেলিয়ে বলল, আর এই সুন্দরী দেখে রাগও করতে জানে। আয়ানা মিথির হাতে হালকা করে একটা বাড়ি দিয়ে বলল, তুই হঠাৎ করে মারলি কেন? আমি তো ভয় পেয়ে গেছিলাম জানিস। মিথি খিলখিল করে হেসে জবাব দিল, মারলে যদি ভয় বা ব্যথায় না পাস তাহলে মেরে লাভ কি? আয়ানা নাকের ফাটা ফুলিয়ে মিথির হাতে আর একটা থাপ্পড় দিল, কিন্তু মিথির হাসি কমল না। আয়ানাকে ভয় পাওয়াতে পেরে সে বিশ্ব জয় করেছে এমন একটা ভাব নিচ্ছে। আয়ানা জিজ্ঞাসা করলো, তো ফ্রেন্ড বিক কই? মিথি হাসি থামিয়ে মুখ কুঁচকে বলল, ওই যে দেখ আইতেছে রাজার বাচ্চা। বেটা আস্ত একটা বজ্জাত, ওর জন্য প্রতিদিন আমার দাঁড়ানো লাগে, কিন্তু বেটার খোঁজই পাওয়া যায় না। আজকেও নামে না। পরে ওর বাসায় গিয়ে টাইনে নিয়ে আসছি। দীপ দুফ করে নিজের ব্যাগটা টেবিলে রেখে দুঃখী দুঃখী কণ্ঠে বলল, মিথি পেতনি, তোর জন্য আমি চুলে ভালো করে ঝেল দিতে পারি নাই। আর একটু পরাইলে কি হইতো, চুলটাও ঠিক মতো সেট করতে পারলাম না। মিথি রাগি রাগি কণ্ঠে বলল, লোবা, রাখ তোর জেল। এমনিতেই তো চুল তোর কাউয়ার বাসা, জেল দিয়ে কি পার্মানেন্ট কাউয়ার বাসা বানাইতে চাস? এতই যখন সাজুগুজু শখ, বোর্ড থেকে শুরু করতে পারো না? ফোড়ে ফোড়ে ঘুমাবা, আবার কোচিংয়ে আসার আগ মুহূর্তে সাজবা, তা তো হবে না মনু। কথায় না পেরে দীপ ফেসটাকে দুঃখী করে বলল, তুই একটু ভালো না মিথি মিথি বলল, ওইটা আমি জানি, তোর কওয়া লাগবে না। এদের ঝগড়া দেখে মিটমিট করে হাসছে আয়ানা। সে হাসি চাপিয়ে টপিক ঘুরানোর জন্য বলল, এখানে সবাই দেখি গ্রুপ আকারে থাকে, তোরা কোনো গ্রুপে নেই? মিথি ম্যাচে মাথা নাড়ানোর ভঙ্গিমায় হাত নাড়িয়ে বলল, আরে না, আমাদের দুইজনের সহজে কারোর সাথে হবে না, আর আমরা কারোর আন্ডারে চলতে পছন্দ করি না, নিজের মন মতো চলি। কিন্তু কোনো গ্রুপে গেলে দেখা যায় তাদের মন রক্ষা করে চলতে হয়। আরও অনেক ঝামেলা আছে। এই যেমন দেখ, ওই যে ফার্স্ট আর সেকেন্ড বেঞ্চের যে কয়জন আছে তারা সব ব্রিলিয়েন্টের দল। একদম কর্নারে যে ছেলেটা বসে আছে ও সবচেয়ে ব্রিলিয়েন্ট, তাই ওর সাথে মিশার জন্য বাকিরা সারাক্ষণ ওর তেল মারে, যা আমাদের পক্ষে সম্ভব না। আর আমরাও এত বিল্ডিং না, আমরা আমাদের মতো থাকি। যারা ভাব দেখায় না তাদের সাথে টুকটাক কথা বললেই বোঝা যায় কে ফ্রেন্ডশিপ করতে ইচ্ছুক, মিশতে ইচ্ছুক। যেমন তোকে দেখে অন্যরকম লেগেছে, তাই প্রথম দিনই ফ্রেন্ডশিপ করলাম। এখন পরবর্তীতে তুই যদি অন্য রকম হয়ে যাস, তখন দেখা যাবে আমরা দুজনও তোর থেকে ধীরে ধীরে দূরে চলে আসবো। জানিস, আমার আর দীপের বন্ধুত্বে একটা বিশেষ জিনিস আছে। আমরা প্রচুর ঝগড়া করি, সারাদিনে বলতে গেলে ঝগড়া করি, কিন্তু দিন শেষে আমরা একে অপরের বেস্ট। সেই ছোট থেকে আমরা এমন ঝগড়া করে ব্রেকআপ করি, আবার তার 2 মিনিটের মাথায় প্যাচ আপ হয়ে যায়। মিথির কথায় মৃদু হাসলো আয়ানা। এর মাঝে দীপ এগিয়ে এসে মিথিকে উদ্দেশ্য করে বলল,
জানস ইমোশনাল হয়ে গেলাম তোর কথায়। দেখছস আমি কত ভালো, তুই নিজেই শিকার গেলি। আমার খুব কান্না পাচ্ছে, আই গলা জড়াই কান্দি। মিথি মুখ ঝামটা মেরে বলল, দ্বীপের বাচ্চা দূরে যা। দ্বীপ দাঁত কেলিয়ে বলল, বিয়েই হলো না আর বাচ্চা। অবশ্য তোর কারণেই তো মেয়ে পটাতে পারি না, না হলে এতক্ষণে বিয়ে করে বাচ্চার বাবা হয়ে যেতাম। মিথি আয়ানাকে টপকে দ্বীপের হাতে জোর একটা সিমটি দিয়ে বলল, রাগাবি না, একদম বলে দিলাম। কিন্তু দীপ তো দীপই, সে এটা ওটা বলে মিথিকে রাগিয়ে দিতে লাগলো। আয়ানার ভীষণ ভালো লাগলো তাদের এমন বন্ধুত্ব দেখে। মনে পড়ে গেল কলেজ ফ্রেন্ড রিয়ার কথা। মেয়েটা তাকে অনেক ভালোবাসত, গরিব হলে কি হবে, মেয়েটার মন অনেক বড়। আয়ানার হুট করে ইচ্ছা জাগলো রিয়ার সাথে দেখা করার। সে ভাবলো আদৃশকে বলে দেখবে রিয়ার বাড়ি সে চেনে, যদি আদৃশ তাকে নিয়ে যায়। না জানি মেয়েটা কেমন আছে। রাত 1টা বাজে। আয়ানা এখনো পড়েই যাচ্ছে দেখে মুখ দিয়ে একটা সো জাতীয় শব্দ বের হলো আদৃশের। আগামীকাল কোচিংয়ে তার প্রথম পরীক্ষা, সেই উপলক্ষে সে পড়েই যাচ্ছে। আদৃশ বুঝে না সে এত কি পড়ে, এমন না যে তার পড়া হয়নি। আদৃশ নিজে পড়া দূরেছে, করতে দিয়েছে। আয়ানা মোটামুটি সবটাই পেরেছে, তারপরে সে একই জিনিস বারবার পড়ছে দেখে বিরক্ত হলো আদৃশ। সে ভেবেছিল আয়ানা পড়াশোর হবে, কিন্তু এখন বুঝতে পারছে এই মেয়ে অতিরিক্ত পড়ুয়া। সে আয়ানার সামনে গিয়ে তার বইটা বন্ধ করে দিল। আয়ানা পড়া শেষ করছে না দেখে সে এতক্ষণ সোফায় বসে কিছু ফাইল চেক করছিল, কিন্তু এই মেয়ের ওঠার নাম নাই দেখে নিজে উঠে এসে বই বন্ধ করলো। বই বন্ধ করায় অবাক হলো আয়ানা, চোখ বড় বড় করে আদৃশের দিকে তাকালো। আদৃশ কপাল কুঁচকে গম্ভীর গলায় বলল, কি সমস্যা? একই জিনিস বারবার কেন পড়ছো? যা পারো তাই এনাফ, আর পড়ার দরকার নেই। এখন ঘুমাতে চলো, অনেক রাত হয়েছে। বাকিটা সকালে আবার দেখে নিয়ে যদি ইচ্ছা হয়। আয়ানার মুখটা নিমেষে কাঁদো কাঁদো হয়ে গেল। সে মোটামুটি ভালো প্রিপারেশন নিয়েছে, তা ঠিক, তবে যতবারই কালকে এক্সাম দিতে হবে কথাটা মাথায় আসছে, ততবারই তার মনে হচ্ছে সে সব ভুলে গেছে, অনেক বেশি নার্ভাস সে। আর মিথির কাছে ভিলিয়েন্ট স্ট্রেঞ্জের কথা শুনে তার মনে হচ্ছে সে ওদের দ্বারের কাছেও যেতে পারবে না, তবে সে চায় নিজের বেস্টটা দিতে। আদৃশ হয়তো আয়ানার মনের কথাগুলো ধরে ফেলল। সে আয়ানার সামনের চেয়ারে বসে বলল, তোমার হয়তো মনে হচ্ছে তুমি কিছু পারবে না, বা তোমার কিছু মনে নেই আসলে, কিন্তু ব্যাপারটা এমন না। তোমার সবটাই মনে আছে, কিন্তু ভয়ের কারণে তোমার মনে হচ্ছে এমনটা। তাই নিজের ভয়কে দূর করো। আমি তো তোমার পড়া নিলাম, আর তুমি পেরেছ, তাহলে ভয়ের কি আছে? কালকেও পারবে, দেখে নিও। আর অন্যের সাথে কখনো নিজের তুলনা করতে যাবে না। সবসময় এই কনফিডেন্স রাখবে যে আমিই বেস্ট, আমি পারবই, দেখবে তুমি সব পারবে। এখন চলো ঘুমাবে। তুমি প্রেশার নিলে পরে দেখা যাবে মাথা হ্যাং হয়ে যা পারো তাও ভুলে গেছো। আয়ানা সম্মতি জানিয়ে উঠে পড়ল। সে আসলে কনফিডেন্সের অভাবে ভুগছিল, যা আদৃশের মাথায় বেড়ে গিয়েছে। আজও ঘুম ভাঙার পর আয়ানার হাত নিজের বুকের উপর ফেলো আদৃশ। প্রতিদিনই এভাবে থাকে। এই কদিনে আদৃশের অভ্যাস হয়ে গেছে এই জিনিসটার। সে আয়ানার মুখের দিকে তাকিয়ে আলতো হাসলো। মেয়েটাকে তার একেবারে আদুরে বাচ্চা লাগে। আদৃশ ধীরে ধীরে আয়ানার হাত সরিয়ে উঠে বসলো। আয়ানার দিকে তাকিয়ে চিন্তা করলো, যদি মেয়েটা দেখতে পেত সে প্রতিদিন আমার বুকের উপর হাত রেখে ঘুমায়, তাহলে কি লজ্জাটাই না পেত। আদৃশ ফ্রেশ হয়ে এসে আয়ানাকে ডেকে দিল। নিয়ম অনুযায়ী সব শেষে তাকে কোচিংয়ে নিয়ে আসলো। কোচিংয়ের সামনে গাড়ি থামতে আয়ানা সিট বেল্ট খুলতে লাগলো নামার জন্য। আয়ানা নামবে এমন সময় আদৃশ তাকে ডেকে বলল, ভয় পাবে না, দেখবে পরীক্ষা ভালো হবে। এটা কোচিং টেস্ট, এত চিন্তা করার কিছু নেই। ঠান্ডা মাথায় রিল্যাক্স হয়ে পরীক্ষা দিবে। আর আজকে আমি নিতে আসবো, আজ আমার তেমন প্রেশার নেই, ওকে? আয়ানা মাথা নেড়ে বেরিয়ে গেল গাড়ি থেকে। আদৃশ আয়ানার যাওয়ার পানে তাকিয়ে রইল যতক্ষণ দেখা যায়। পরীক্ষা শেষে খাতা জমা দেওয়ার পর আয়ানার মাথায় একটা গাট্টা মারল মিথি। আয়ানা মাথা ডলতে ডলতে মিথির দিকে চোখ গরম করে তাকালো। মিথি দাঁত খেলিয়ে বলল, কিরে, একদম ফাটিয়ে পরীক্ষা দিলি দেখি। বাহ বাহ। এর মধ্যে দীপও এগিয়ে এলো। মিথির সাথে তাল দিয়ে বলল, হয় ঠিকই বলছস, জাকানাকে এক্সাম দিছে, কিন্তু গার্ডটা ভালো পড়ে নাই রে।
নাইলে ভালো করে দেখতে পারতাম। আয়ানা দীপ আর মিথির কথায় মিষ্টি হেসে বলল, আলহামদুলিল্লাহ, এক্সাম ভালোই হয়েছে রে। তোদের কেমন হয়েছে? মিথি বলল, মোটামুটি, বেশি ভালোও না আবার খারাপও না। আর দীপ দুঃখে দুঃখে মুখ করে আয়নাকে উদ্দেশ্য করে বলল, আমারও মোটামুটি হয়েছে, কিন্তু ঘাটটা একটু ভালো পড়লে তোরটা ভালো করে দেখতে পারতাম আর ফাটাই পরীক্ষা দিতাম। দীপের এক্সপ্রেশন দেখে আয়ানা আর মিথি দুইজনে হেসে দিল। এই কদিনে আয়ানা দীপের সাথেও ভালো বন্ধুত্ব হয়ে গেছে। দীপের আচার আচরণ এসে বুঝেছে দীপ অনেক ভালো ছেলে, কিন্তু একটু দুষ্ট। আয়ানা দীপ আর মিথির সাথে কথা বলতে বলতে নিচে নামলো। তার এক পাশে দীপ আর এক পাশে মিথি। নিচে নামতেই মিথি দীপকে আয়নার সাথে দাঁড়াতে বলে চিপস কিনতে দোকানে গেল। আয়ানা চারপাশে একবার চোখ বুলালো আদৃশ এসেছে কিনা দেখার জন্য, কিন্তু আদৃশকে দেখতে না পেয়ে দীপের সাথে গল্প করতে লাগলো। আদৃশ কোচিংয়ের সামনে এসে গাড়ি থামালো। তার আসতে বোধহয় একটু লেট হয়েছে বুঝতে পেরে দ্রুত চারপাশে আয়ানাকে খুঁজতে লাগলো, কিন্তু সামনের দিকে চোখ যেতে সোয়াল শক্ত হয়ে গেল আদৃশের। আয়ানা একটা ছেলের সাথে হেসে হেসে কথা বলছে দেখে রাগে চোখ লাল হয়ে গেল তার। কই, তার সাথে কথা বলার সময় তো ঠিকভাবে নজরও মিলায় না, আর এখানে বাইরের একটা ছেলের সাথে হেসে হেসে কথা বলছে। আদৃশের মনে হচ্ছে কেউ তার মাথায় আগুন জ্বালিয়ে দিয়েছে। তার এমন কেন মনে হচ্ছে সে জানে না, আর এই মুহূর্তে জানতেও চাচ্ছে না। তার শুধু মনে হচ্ছে ওই ছেলেটার কাছ থেকে আয়ানাকে সরাতে পারলেই বুঝি তার শান্তি লাগবে। আদৃশ গাড়ি থেকে বেরিয়ে দা পা ফেলে চালানো আয়ানার কাছে। হঠাৎ হাতে টান পড়ে হতভম্ব হলো আয়ানা। সামনে তাকিয়ে আদৃশকে দেখে অবাক হলো সে। আদৃশ এক মনে তার হাত ধরে গাড়ির কাছে নিয়ে যাচ্ছে। হাত অনেক শক্ত করে ধরায় ব্যথা পাচ্ছে সে। আয়ানার কেন যেন মনে হচ্ছে আদৃশ কোনো কারণে অনেক রেগে আছে, তাই সে কোনো শব্দ বা বিরক্ত না করে আদৃশের সাথে চলতে লাগলো। আদৃশ গাড়ির দরজা খুলে দিতে আয়ানা ভিতরে ঢুকে গেল। আদৃশ দরজা লক করে নিজেও ড্রাইভিং সিটে চলে আসলো। অন্যদিকে এখনো হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে দীপ। সবকিছু তার মাথার উপর দিয়ে গেল। আর মিথিও হঠাৎ হওয়া কাণ্ডে টাসকি খেয়েছে। সে চিপস নিয়ে আসছিল, এর মাঝে আয়ানার হাত ধরে নিয়ে গেল একটা যুবক। সে দীপের কাছে এসে দীপের কাঁধে বাড়ি দিতেই হুঁশ ফিরল দীপের। মিথি দীপকে বলল, দোস্ত, তুই হেন্ডু ছেলেটা কে রে? আর আয়ানাকে এভাবে নিয়ে গেল কেন? দীপ কাঁধ উঁচিয়ে ঠোঁট উল্টে বলল, কি জানি, আমারও তো সব মাথার উপর দিয়ে গেল। হতে পারে আয়ানার ভাই অথবা পরিচিত কেউ। দেখলি না আয়ানা তার সাথে চুপচাপ চলে গেল। মিথি দীপের দিকে তাকিয়ে বলল, হবে হয়তো কেউ। সে দীপের হাতে চিপসের প্যাকেটটা ধরিয়ে দিয়ে দুহাতে মুখ ডেকে বলল, দোস্ত, আমি না ক্রাশ খাইছি। দীপ বাঁকা চোখে তাকিয়ে বলল, তুই তো উঠতে বইতেই ওর উপর ক্রাশ খাইতেই থাকস, এখন আবার কার উপর খাইলি? মিথি লজ্জা লজ্জা ভাব করে বলল, ওই ছেলেটার উপর যে আয়ানাকে নিয়ে গেল। ইস, কি হেন্ডু ছেলেটা, হুদেই রাখ ওর ফাউল পেশাল মাইয়া। দীপ কথাটা বলে একটু আগালো রিক্সা ঠিক করার জন্য। মিথিও মুখ গোমড়া করে দীপের পিছু নিল। মনোযোগ সহকারে ড্রাইভ করছি আদৃশ। আয়ানা বারবার কোনো চোখে আদৃশকে পর্যবেক্ষণ করছে। গাড়িতে ওঠার পর থেকে একবারও আদৃশ তার দিকে তাকায়নি, না কোনো কথা বলেছে। চুপচাপ ড্রাইভ করছে। কোনো কারণে চোখ মুখ লাল হয়ে আছে তার, তাই কিছুক্ষণ পর পর দেখতে লাগলো আয়ানা। নিজেও কোনো কথা বলল না। বাড়ির সামনে গাড়ি থামায় নামতে নিল সে। ছেলেটা কে ছিল? আদৃশের গম্ভীর কণ্ঠে পা জোড়া থেমে গেল আয়ানার। হঠাৎ কোনো ছেলে সম্পর্কে জানতে চাওয়ায় আদৃশের কথার মানে ঠিক বুঝে উঠতে পারল না সে। আদৃশের দিকে ঘুরে প্রশ্নবোধক দৃষ্টিতে চাইল। আয়ানার কাছ থেকে জবাব না পেয়ে আরো রেগে গেল আদৃশ। রেগে চেঁচিয়ে উঠল সে, কথা কেন বলছো না? স্টুপিড, কে ছিল ছেলেটা? আদৃশের চেঁচানোতে ভয়ে কেঁপে উঠল আয়ানা। এই বাড়িতে আসার পর থেকে আজ প্রথম আদৃশকে এতটা রাগ করতে দেখল সে। ভয়ে তার চোখে পানি চলে আসলো। কিন্তু আদৃশ আরো রাগ করবে ভেবে কাঁপা কাঁপা গলায় জিজ্ঞাসা করলো, কোন ছেলে? আদৃশ জানে না তার এত
কেন রাগ হচ্ছে। ইচ্ছে করছে আয়ানাকে তুলে আছাড় দিতে, কিন্তু আয়ানা ভয় পাচ্ছে দেখে নিজেকে শান্ত করলো আদৃশ। কপালে হাত ঘষতে ঘষতে বলল, যার সাথে হাহা হিহি করছিলে কোচিংয়ের নিচে দাঁড়িয়ে। আয়ানার মুখটা হা হয়ে গেল। সে নিজের অবাক ভাব দূর করে মিনমিন করে বলল, ও দীপ, আমার সাথে পড়ে, আমার ফ্রেন্ড। আদৃশ নিজের রাগ নিয়ন্ত্রণ করে আয়ানাকে বলল, গাড়ি থেকে বেরিয়ে যেতে। আয়ানাও দ্রুত গাড়ি থেকে বেরিয়ে আসলো, দৌড়ে বাড়িতে ঢুকে গেল। তার মনে হচ্ছে এতক্ষণ তার দমটা আটকে ছিল। সে বুঝতে পারছে না দীপের সাথে কথা বলার জন্য আদৃশ এতটা রিয়েক্ট করলো কেন। আদৃশ গাড়ি থেকে বেরিয়ে গাড়ির গায়ে সজোরে আঘাত করলো। নিজের চুল খামচে ধরে বলতে লাগলো, কি হচ্ছে এগুলো আমার সাথে? ওকে একটা ছেলের সাথে কথা বলতে দেখে এত কেন রাগ হচ্ছে আমার? ও ছেলে বন্ধু থাকতেই পারে, ও তাদের সাথে কথাও বলতেই পারে, কিন্তু কিন্তু আমার কেন সহ্য হলো না? কেন সহ্য করতে পারলাম না? কেন কেন? নিজের রুমে অনবরত ফাইসারি করছে আদৃশ। আসার পর থেকে এখন পর্যন্ত একবারও আয়নার দেখা পায়নি সে। আর এতেই তার হাসপাস অবস্থা। লজ্জা বা সংকোচবোধের কারণে কাউকে জিজ্ঞাসাও করতে পারেনি আয়ানার কথা। তবে সে জানে আয়ানা এই মুহূর্তে আনিকার রুমেই গাপটি মেরে বসে আছে। আয়ানার এরূপ ব্যবহারে প্রচুর রাগ হচ্ছে তার। ইচ্ছে করছে আশপাশে সব ভেঙে ফেলতে। আদৃশ রাগে হাতের পাশের ফুলদানিটা উঠালো ভাঙার জন্য, কিন্তু পরক্ষণে ফুলদানিটা জায়গায় রেখে নিজের চুল খামচে ধরে সোফায় বসে পড়ল। সে বিড়বিড় করে বলতে লাগলো, কার জন্য ভাঙচুর করতে যাচ্ছিলাম আমি? উফ, কি হচ্ছে আমার সাথে? ওকে তো না দেখতে পেয়ে কেন এত রাগ হচ্ছে আমার? আর এই মেয়েটাও একটু রাগ দেখিয়েছি বলে পালিয়ে বেড়াচ্ছে আমার কাছ থেকে, ইগনোর করছে আমাকে। তাতে কি, দিন শেষে তো এখানেই ফিরতে হবে, তখন দেখো কি হাল করি। কথাটা বলে বাঁকা হাসলো আদৃশ। অন্যদিকে আনিকার রুমের বেডে গোল হয়ে বসে আছে আয়ানা। এখন রাত 8টা বাজে। বাড়িতে আসার পর আদৃশ আসার আগেই রুম থেকে কাপড় আর 2টা বই নিয়ে আনিকার রুমে চলে এসেছে সে। আনিকা তখন ভার্সিটিতে ছিল। আনিকার রুমে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়েছিল সে, যাতে কেউ খেতে ডাকতে আসলেও আর না ডাকে। কিছুতে আদৃশের সামনে যাওয়ার সাহস পাচ্ছে না আয়ানা। সেই সময়ের কথা মনে পড়লে এখনো বুক দুক দুক করছে তার। আদৃশ যে রাগে এটা সে নিজেই বলেছিল আগে, কিন্তু আজ নিজের চোখে তার রাগ দেখে প্রচুর ভয় পেয়েছে আয়ানা। বিকেলে ঘুম থেকে ওঠার পর অনু এসে খাইয়ে দিয়ে গেছে তাকে। তারপর থেকে আনিকার সাথে পড়বে বলে বাহানা দিয়ে আনিকার সাথেই আছে সে। আনিকা বুঝতে পেরেছে নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে, কিন্তু কিছু জিজ্ঞাসা করেনি আয়ানাকে এই ব্যাপারে। রাতের খাবারের ডাক পড়লেও নড়ল না আয়ানা। বাহানা দিল বিকেলে খাবার খাওয়ায় আর সন্ধ্যায় নাস্তা করায় পেট ভরা তার। এখন আর কিছু খেতে পারবে না, তাই কেউ আর জোর করলো না। আনিকা নিচে চলে গেল খেতে। আনিকা নিচে নেমে টেবিলে বসে পড়লো। টেবিলে সবাই উপস্থিত, শুধু আয়ানা বাদে। আদৃশের চোখ একজনকে অনবরত খুঁজে যাচ্ছে, কিন্তু সেই ব্যক্তির দেখা নেই। আনিকা আদৃশের পাশে বসে তার কানের কাছে ফিস ফিস করে বলল, কি ভাইয়ু, কাউকে খুঁজছো নাকি? আনিকার কথায় অপ্রস্তুত হলো আদৃশ। কোনো রকমে বলল, না না, কাকে খুঁজতে যাব? আনিকা আগের মতোই ফিস ফিস করে বলল, থাক, আর ঢং করতে হবে না, বউকে খুঁজছো বললেই পারতে। তোমার বউ খাবে না? বিকেলে খাবার খেয়েছে আর সন্ধ্যায় আমাদের জোর করে নাস্তা খেয়েছিল, তাই এখন আর কিছু খাবে না। তবে প্যারা নিও না, ঘুমানোর আগে ঠিক পাঠিয়ে দিব। আদৃশ আনিকার দিকে চোখ গরম করে তাকালো। আনিকা ভয় না পেয়ে উল্টো ব্যাট খেতে লাগলো আদৃশের উপর। পাশ থেকে আহিল ফিস ফিস করে বলল, বউ ছাড়া ভাইয়ের অবস্থা পুরাই চিনি ছাড়া চায়ের মতো, একদম তেতো ফিকা। আহিলের কথা কানে যাওয়ায় এবার বেশ শব্দ করে হাসতে লাগলো আনিকা। আহিলও সাথে তাল দিল। সবাই ওদের দিকে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকাতে হাসি থামালো তারা। খাওয়ায় মনোযোগ দিল দুইজন। ওরা দুইজন থেমে যাওয়ায় হাফ ছেড়ে বাঁচলো আদৃশ। দুইটাই বিচ্ছু। রুমের বাইরে দরজার সামনে দাঁড়িয়ে আছে আয়ানা। ভিতরে যাবে কি যাবে না, কি করবে বুঝতে পারছে না সে। ভয়ে বুকটা কাঁপছে, যদি আদৃশ আবার বকে।
সে ভেবেছিল আজ আনিকার রুমেই থেকে যাবে, কিন্তু আনিকা তাকে রুমে এসে বলল, কি ব্যাপার আয়ানা পাখি, ঘুমাবে না নাকি আজ? যাও রুমে ঘুমিয়ে পড়ো, অনেক তো রাত হলো, যাও যাও। তাকে ঠেলে ঠুলে রুম থেকে বের করে দিল আনিকা। আয়ানা কয়েকবার তার সাথে থাকার কথা বলতে চেয়েছিল, কিন্তু এই কথা বললে আনিকা সন্দেহ করতে পারে, তাই কিছু বলেনি, চুপচাপ চলে এসেছে। তবে এখন যে রুমে যেতে ভয় লাগছে। আয়ানা ভাবলো ড্রয়িং রুমে চলে যাবে, সবাই হয়তো ঘুমিয়ে গিয়েছে এতক্ষণে। যেই পা উল্টো দিকে পেরালো, পিছন থেকে ডাক পড়ল আয়ানার, চুপচাপ রুমে এসো। আয়ানা পিছন ফিরে দেখলো রুমের দরজায় আদ্রিস দাঁড়িয়ে আছে। আদ্রিসের গম্ভীর চাহনি দেখে তাকে উপেক্ষা করার সাহস পেল না আয়ানা। ধীর পায়ে রুমে প্রবেশ করলো। আয়ানা ভিতরে ঢুকতে দুম করে দরজা লাগালো আদ্রিস, যেন সব রাগ দরজার উপর ঝাড়তে চায়। দরজা লাগানোর শব্দে ভয়ে দেয়ালের সাথে মিশে গেল আয়ানা। আদ্রিস আয়ানার দুই পাশের দেয়ালে হাত ঠেকিয়ে তার দিকে ঝুঁকে আসলো। আদ্রিসের এভাবে এতটা কাছে আসায় চোখ খিচে বন্ধ করে দেয়ালের সাথে আরো ছিটিয়ে গেল আয়ানা। কানের উপর গরম নিঃশ্বাস আছড়ে পড়ায় মৃদু কম্পন দূরে গেল তার শরীরে। আদ্রিস আয়ানার কানের কাছে মুখ নিয়ে মৃদু স্বরে বলল, তোমার সাহস তো কম না মেয়ে, আমাকে ইগনোর করো তুমি, আবার বাইরের ছেলের সাথে হাহাহি করো, আর সারাদিন অনেক জ্বালিয়েছ, তার শাস্তি তো পেতেই হবে। শাস্তির কথা শুনে বাড়ত দৃষ্টিতে আদ্রিসের পানে চাইল আয়ানা। এই মুহূর্তে আদ্রিস তার খুব নিকটে দাঁড়িয়ে আছে। দুজন এতটা কাছাকাছি যে তাদের নাক সুই সুই করছে। আদ্রিসের কণ্ঠ শান্ত হলেও কথাগুলো ভয়ানক লাগছে আয়ানার। হুট করে আদ্রিস দূরে সরে গেল। আয়ানা হাফ ছেড়ে বাঁচল আদ্রিস দূরে যাওয়ায়। আদ্রিস সোফায় গিয়ে পায়ের উপর পা তুলে বসল। তার ঠোঁটে লেগে আছে বাঁকা হাসি, যা দেখে ভয় পাচ্ছে আয়ানা। সে এখনো আগের মতোই দেয়ালের সাথে লেগে দাঁড়িয়ে আছে। আদ্রিস এবার গম্ভীর রাগী কণ্ঠে বলল, কান ধরো। আদ্রিসের হঠাৎ এমন আজব কথায় মুখ হা হয়ে গেল আয়ানা। সে হাবলার মতো আদ্রিসের দিকে তাকিয়ে রইল। তার বুঝে আসছে না সে ঠিক শুনেছে না ভুল। আয়ানাকে হাবলার মতো তাকিয়ে থাকতে দেখে ধমক দিল আদ্রিস। ধমকে বলল, কি বললাম শুনুনি, কান ধরো ফাস্ট। লেট করলে কিন্তু পানিশমেন্ট আরো বাড়বে, তখন কিন্তু এক পায়ে কান ধরে দাঁড়িয়ে থাকতে হবে। আদ্রিসের ধমকে লাফিয়ে উঠল আয়ানা। পুরো কথা শুনে মুখ দিয়ে অটোমেটিক্যালি বের হয়ে গেল, কান কেন ধরবো, কি করেছি আমি? আদ্রিস বলল, আজ কোনো পড়াশোনা করেনি, তার শাস্তি পাবে এখন। আয়ানা কি বলবে ভেবে পেল না। সে আসলেই কিছু পড়েনি। বই সাথে নিয়ে গিয়েছিল ঠিক, কিন্তু পড়ায় মন বসাতে পারেনি। সে কাঁদো কাঁদো চেহারায় আদ্রিসের দিকে তাকালো। আদ্রিসকে চোখ রাঙিয়ে তাকাতে দেখে ধীরে ধীরে নিজের কান ধরল আয়ানা। ঠোঁট উল্টে বারবার নাক টানছে। সে যে কোনো সময় কেঁদে ফেলবে। নিজের মায়ের বাড়িতে বকা শোনা, মার খাওয়াতে সে অভ্যস্ত ছিল, কিন্তু এই বাড়িতেই প্রথম এমন হচ্ছে। স্বামী নামক মানুষটার সামনে কান ধরে দাঁড়িয়ে থাকায় লজ্জায় মাথা কাটা যাচ্ছে আয়নার। আয়নার মুখের অবস্থা দেখে ভীষণ হাসি পাচ্ছে আদ্রিসে। সে আগেই ঠিক করে রেখেছিল আয়নাকে আসলে তাকে একটা শাস্তি দিবে। এতক্ষণে রেগেও ছিল, কিন্তু আয়নাকে দেখা মাত্র তার রাগ কিভাবে যেন উড়ে গেল। তারপরে সে রাগ করার ভান ধরেছে একটু মজা নেওয়ার জন্য। আয়ানার হঠাৎ কান্নায় ভয়কে গেল আদ্রিস। সে তো 2 মিনিট পরে কান ছেড়ে দিতে ভুলল, কিন্তু আয়ানা যে এত অল্পতে এইভাবে কেঁদে ফেলবে বুঝতে পারেনি সে। অন্যদিকে কান ছেড়ে 2 হাতে মুখ ডেকে ডুকরে কাঁদছে আয়ানা। পড়া না পারার জন্য এর আগে কখনোই শাস্তি পায়নি সে। সব কিছুর পেছনে তো আদ্রিসে আছে, আর শাস্তি তাকে পেতে হচ্ছে। একে তো আদ্রিস তাকে কান ধরিয়েছে, তারপর তাকে দেখে হাসছিল। এটা দেখে নিজেকে আর সামলাতে পারেনি আয়ানা। আয়ানাকে কাঁদতে দেখে আদ্রিসের মনটা অস্থির হয়ে উঠল। সে দ্রুত পায়ে আয়নার কাছে এগিয়ে আসলো, কিন্তু কি বলবে বা কিভাবে সান্ত্বনা দিবে ভেবে ফেলল না। তারপরও গলা ঝেড়ে বলতে লাগলো, আই এম সরি, প্লিজ কেঁদো না, আমি তো একটু মজা করছিলাম তোমার সাথে। আদ্রিসের কথায় আয়নার কান্নার শব্দ আরো বেড়ে গেল। আদ্রিস কি করবে ভেবে পেল না। সে আয়নার
হাত সরানোর চেষ্টা করতে লাগলো। একটুখানি জোর প্রয়োগ করার পর আয়ানার হাত সরাতে সক্ষম হলো সে। সারা মুখে চোখের পানি লেপ্টে আছে, নাক মুখ লাল হয়ে আছে। আয়ানা একবারও আদৃশের দিকে তাকাচ্ছে না, মাথা নিচু করে চোখের পানি ফেলেই যাচ্ছে। আদৃশ আয়ানার 2 গালে হাত রেখে চোখের পানি মুছিয়ে দিল। আয়ানার কান্নার শব্দ কমে এসেছে, কিন্তু এখনো ফুঁপিয়ে যাচ্ছে সে। আয়ানাকে এভাবে কাঁদতে দেখে কষ্ট হচ্ছে আদৃশের, নিজের উপর রাগ হচ্ছে তার। কেন যেমনটা করতে গেল? আদৃশের হুট করে ইচ্ছে হলো আয়ানাকে নিজের মাঝে আবদ্ধ করে নিতে। কেন যেন সেই নিজের ইচ্ছেটাকে দমাতে পারল না। অজান্তে জড়িয়ে নিজের বুকের মাঝে আবদ্ধ করলো আয়ানাকে। আয়ানা ভদ্র মেয়ের মতো লেপ্টে রইল আদৃশের বুকে। তার আপাতত কোনো হুঁশ নেই, সে নিজের কান্নাতে ব্যস্ত। আদৃশের শার্ট মুঠ করে দূরে বুকে মুখ গুজে কাঁদতে লাগলো সে। আদৃশ মাথায় আলতো করে হাত বুলিয়ে দিতে দিতে বলল, হয়েছে তো, আর কত কাঁদবে? আমি সরি তো, আমি শুধু একটু মজা করতে চেয়েছিলাম। তুমিই কিন্তু আমাকে রাগিয়ে দিয়েছো। সারাদিন রুমে আসোনি কেন? আর আমি তো আগেই বলেছিলাম, পড়া না পারলে পানিশমেন্ট দিব। আয়ানা আদৃশের বুকের কাছে নাক ঘষেই কান্না জড়ানো কণ্ঠে বলল, আপনার ভয়েই তো রুমে আসিনি। আপনি যদি আবার রাগ করেন, আর পড়াও তো আপনার কারণেই হয়নি। আদৃশ হালকা হেসে বলল, এখন সব দোষ আমার, তাই না? আচ্ছা, মেনে নিলাম আমার দোষ সব, কিন্তু কে যেন নাকের পানি চোখের পানি দিয়ে আমার পুরো শার্ট ভিজিয়ে ফেলেছিস। আদৃশের কথা সম্বিত ফিরল আয়ানা। সিটকে দূরে সরে গেল সে। তাকিয়ে দেখলো সত্যিই আদৃশের শার্টের একটা অংশ ভিজে গেছে। আদৃশের মুখের দিকে তাকাতে দেখলে মিটমিট করে হাসছে সে। ভীষণ লজ্জা পেল আয়ানা। অজান্তে কতটা কাছে চলে গিয়েছিল সে আদৃশের, আর এক মুহূর্তেও সেখানে দাঁড়াতে পারল না আয়ানা। এক ছুটে ওয়াশরুমে ঢুকে দরজা বন্ধ করে দিল। অপরদিকে আয়ানার কাণ্ডে বেশ শব্দ করেই হেসে ফেলল আদৃশ। বুঝতে পারলো বেচারি প্রচুর লজ্জা পেয়েছে, তবে তার মজাই লেগেছে আয়ানাকে লজ্জা দিতে। সময় বহমান কেটে গেছে বেশ কয়েকটা দিন। আজ কোচিংয়ের এক্সামের রেজাল্ট দিয়েছে আয়ানার। 2 মার্কসের জন্য প্রথম হতে পারেনি সে। যে ছেলেটা শুরু থেকে প্রথম হয়ে আসছিল সেই প্রথম হয়েছে, কিন্তু মাঝখান থেকে আসা একটা মেয়ের রেজাল্টে ক্লাসের অনেকেই চমকে গিয়েছে, বিশেষ করে ব্রিলিয়েন্ট ছাত্রদলের ছাত্রছাত্রীরা। তারা এতদিন আয়ানাকে দেখেও দেখতো না, কিন্তু রেজাল্ট দেখার পর অনেকেই এগিয়ে এসেছিল তার সাথে কথা বলার জন্য। আয়ানা সবার সাথে বিনম্র ভাষায় কথা বলেছে। তাদের মাঝে অনেকে তার সাথে বন্ধুত্ব করারও চেষ্টা করেছে, কিন্তু সেই বিষয়টা খুবই সাবধানতার সাথে এড়িয়ে গেছে। কারণ আয়ানা জানে তার রেজাল্ট দেখে যারা তার সাথে বন্ধুত্ব করতে এসেছে তারা সবাই স্বার্থের দেশে মানুষ। তারা কেবল নিজেদের স্বার্থ বুঝে। স্বার্থ পূরণ হলে তাদের আর খুঁজে পাওয়া যাবে না। তার প্রকৃত বন্ধু হলে দীপ আর মিথি, কারণ তারা দুইজন তার ফলাফল আর যোগ্যতা দেখেনি, বরং দেখেছে তার চরিত্র এবং ব্যবহার। আয়ানার কিছুটা মন খারাপ হয়েছে প্রথম হতে পারিনি তাই, আর আদৃশ্য তাকে বকা দিবে এমনটা ধারণা তার। আয়ানা মুড অফ করে বাসায় আসলো, ফ্রেশ হয়ে খেতে বসলো সে। আজ আদৃশ আসেনি, হয়তো কাজের চাপ বেশি। আজও আয়ানার খাবার নাড়াচাড়া করা দেখে তাকে খাইয়ে দিলেন অনু বেগম। তিনি বুঝতে পেরেছেন কিছু একটা হয়েছে, যার কারণে আয়ানার মন খারাপ। তিনি ঠিক করলেন খাওয়ানোর পর জিজ্ঞাসা করবেন আয়ানাকে। খাওয়ানোর পর তিনি আয়ানার কাছে জানতে চাইলেন তার কেন মন খারাপ। আয়ানার রেজাল্টের ব্যাপারে সবটা অনু বেগমকে বলল। অনু বেগম আলতো হাসলেন, আয়ানার গাল টেনে দিয়ে বললেন, এইটুকুতে এত মন খারাপ করলে চলবে? এই এক্সাম প্রথম হতে পারেনি তো কি হয়েছে, এরপরেরটাতে হবে। সামনে আরো কত পরীক্ষা পড়ে আছে, চেষ্টা করতে থাকো, দেখবে তুমি প্রথম হবে এরপরের বার। আয়ানা মুচকি হাসলো। সে জানতো অনু বেগম এমন কিছুই বলবে। তার প্রতি কথায় হারানো মনোবল ফিরে পায় আয়ানা। সে অনু বেগমের কোলে মাথা রেখে বলল, একটু মাথায় হাত বুলিয়ে দিবে আম্মু? আয়ানার আবদারে পরম মমতাময়ী মায়ের মতো তার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন অনু বেগম। আয়ানা মমতায় পরিপূর্ণ হাতের ছোঁয়ায় শান্তিতে চোখ বুজে ফেলল। মনে মনে ভাবতে লাগলো, কতই না শান্তি এই কোলে, এই হাতের ছোঁয়ায়।
রাতে আদ্রিস আসার পর ভয়ে ভয়ে নিজের রেজাল্ট সম্পর্কে আদ্রিসকে জানালো আয়ানা। আদ্রিসের গম্ভীর মুখ দেখে ভয়ে চোখ বন্ধ করে ফেলল সেই। এই বুঝে তাকে বকবে, কিন্তু এমন কিছুই হলো না। আদ্রিস স্বাভাবিকভাবে বলল, চেষ্টা করতে থাকো, আরো ভালো ফলাফল করতে পারবে ইনশাল্লাহ। আদ্রিস কথা শেষ করে পড়াতে শুরু করলো আয়ানাকে, কারণ এর চেয়ে বেশি কিছু বলার নেই তার। যে ফাঁকিবাজি করে তাকে বকা দেয়া যায়, শাসন করা যায়, কিন্তু যে সারাক্ষণ চেষ্টা করে তার শুধুমাত্র মনোবল বাড়ানো যায়, কারণ সে সবসময় নিজের বেস্টটাই দেওয়ার চেষ্টা করে। আর আদ্রিস জানে আয়ানা কতটা চেষ্টা করে, কতটা পরিশ্রম করে, সে নিজের চোখে সবটা দেখে। তাই এই বিষয়ে বাড়তি কিছু বলা তার সাজে না। আর 10 দিন পর মেডিকেল এক্সাম। দিন রাত এক করে পড়ছে আয়ানা। কোচিংয়ের পড়াশোনা শেষ, এখন বাড়িতে বসেই পড়তে হবে। কোচিংয়ের নিয়মিত টেস্ট সহ ফাইনাল এক্সামেও প্রথম হয়েছে সে। তারপরও পড়াশোনায় কোনো রকম গাফিলতি করছে না আয়ানা। দীপ আর মিথির সাথে প্রায় কথা হয় তার অনুর ফোন থেকে। এই সময়ে ব্যবধানে দীপ আর মিথির মাঝেও ব্যাপক পরিবর্তন এসেছে। আগে পড়াশোনা নিয়ে তেমন সিরিয়াস না হলেও এখন তারা প্রচুর সিরিয়াস এই বিষয়ে। ওই যে বলে না, সঙ্গদোষে লোহা বাসে, তারা আয়ানার ভালো গুণটা রুপ্ত করেছে। পড়াশোনার প্রতি আয়ানার এত মনোযোগ দেখে তারাও মনোযোগী হয়ে উঠেছে। তাদের তিনজনের এখন একটাই টার্গেট, ভালো এবং একই মেডিকেলে চান্স পাওয়া। এর মাঝে দুবার নিজের মায়ের সাথে দেখা করে এসেছে আয়ানা। আদ্রিস নিজেই তাকে নিয়ে গিয়েছিল সময় বের করে। প্রথমবার কোচিং থেকে আসার সময় নিয়ে গিয়েছিল, আর দ্বিতীয়বার ছুটি দিনে। সেদিন নিজের বাড়ি থেকে আসার পথে সাহস করে আয়ানা রিয়ার কথাটা তুলে অনেকদিন ধরে বলবে ভাবছিল আয়ানা। সেদিন ছুটির দিন হওয়ায় ভুলেই ফেলেছে। আর আদ্রিসও দ্বিমত করেনি, রিয়ার বাড়িতে নিয়ে গিয়েছিল। রিয়া তখন বাড়িতেই ছিল। এতদিন পর বান্ধবীকে পেয়ে অনেকক্ষণ তাকে ঝাপটে ধরে বসেছিল আয়ানা। দুজনের চোখে আনন্দের অশ্রু ভিড় জমিয়েছিল। আদ্রিস নীরবে দুই বান্ধবীর আনন্দ পর্যবেক্ষণ করে গেছে। আদ্রিস আয়ানার হাজবেন্ড জানার পর তাকে অনেক খাতির যত্ন করেছে রিয়ার পরিবার। ওদের ব্যবহারে আয়ানার আরেকবার মনে হয়েছে ওরা গরিব হলেও ওদের মন অনেক বড়। গাড়িতে থাকাকালীন সময় আদ্রিস রিয়ার সম্পর্কে জানতে চাইলে তাকে সবটা খুলে বলে আয়ানা। রিয়ার ডিভোর্স হওয়া, তার সাহসিকতা, আত্মসম্মানবোধ এসবের ব্যাপারে আদ্রিসকে জানায়। দেখা হওয়ার 2 দিন পর অশ্রুসিক্ত চোখে আদ্রিসদের বাড়িতে আসে রিয়া। রিয়াকে কাঁদতে দেখে অস্থির হয়ে যায় আয়ানা। কয়েকবার জিজ্ঞাসা করার পর রিয়া চোখ মুছে হেসে বলে, জানিস আদ্রিস ভাই নিজেদের কোম্পানিতে আমার চাকরির ব্যবস্থা করে দিয়েছে। বেশ ভালো পোস্টে, স্যালারিও ভালো। আর এটাও বলেছে আমার এডুকেশন আর এক্সপিরিয়েন্স বাড়ার সাথে সাথে আমার পজিশনও বাড়বে। আমি প্রথমে রাজি হতে চাইনি, তখন ভাইয়া বলেছে তুমি আমার ছোট বোনের মতো, ধরে নাও আমি তোমার ভাই। আর আমি বড় ভাই হয়ে যদি ছোট বোনের জন্য কিছু করতে পারি তবে অনেক খুশি হব। বড় ভাইকে ফিরিয়ে দিও না প্লিজ। আর আমি তোমার যোগ্যতা না দেখে নিচ্ছি না, তোমার অবশ্যই যোগ্যতা আছে সেই পদে চাকরি করার। আমি আর না করতে পারিনি রে। জানিস আব্বু আম্মু কতটা খুশি হয়েছে। আদ্রিস ভাইয়াকে এমনভাবে আদর করেছিল যেন ভাইয়া সত্যিই তাদের ছেলে। তুই আসলে অনেক ভাগ্যবতী। তোর কষ্ট দেখে আমি সবসময় তোর জন্য দোয়া করতাম, যেন তোর কপালও অনেক ভালো কেউ থাকে। আমার মতো কপাল যেন কারণ না হয়। আমার দোয়া কবুল হয়েছে রে, তুই সত্যি অনেক ভালো কাউকে পেয়েছিস। সবসময় ভাইয়াকে আগলে রাখিস বোন। রিয়ার কথায় হাসি ফুটে ওঠে আয়ানার ঠোঁটে। আয়ানা জানতো আদ্রিস অনেক ভালো, কিন্তু আয়ানার সেই ধারণাকেও ভেঙেছে আদ্রিস। সেই আয়ানার ধারণার চেয়েও বেশি ভালো। আদ্রিসের প্রতি সম্মান আরও কয়েক গুণ বেশি বেড়ে গেল আয়ানার মনে। এমন একজন জীবনসঙ্গী পেয়েছে ভেবে সাথে সাথে রবের কাছে শুকরিয়া আদায় করেছে সে। আদ্রিস যতটুকু পারছে আয়ানাকে হেল্প করছে। কয়েকদিন আয়ানার প্রতি দুর্বল হয়ে পড়েছে সে। কারণে অকারণে আয়ানাকে দেখতে ইচ্ছে করে, কথা বলতে ইচ্ছে করে, কাজ ফেলে ছুটে চলে আসতে ইচ্ছে করে। তবুও নিজের অনুভূতিকে দমিয়ে রাখে সে, মানতে চায় না নিজের অনুভূতিকে। কিন্তু আয়ানা সামনে থাকলে নিজের বেহায়া দৃষ্টি তার উপর থেকে সরাতে পারে না। মেয়েটা
নিজের ধ্যানে মগ্ন থাকে বলে হয়তো খেয়াল করে না। অন্যদিকে আয়ানাও আসক্ত হয়ে পড়েছে আদৃশে। লুকিয়ে ছুরিয়ে আদৃশকে দেখতে ভালো লাগে তার। আদৃশ আশেপাশে থাকলে নিজেকে অনেক সুখী মনে হয় আয়ানা। যদিও আদৃশকে সে ভয় পায়, তবুও তার সংস্পর্শে ভালো লাগে আয়ানার। তবে কি প্রেমের আগমন ঘটল আদৃশ আর আয়ানার জীবনে? সবার কাছ থেকে দোয়া নিয়ে বেরিয়ে পড়লো আয়ানা এক্সাম হলের উদ্দেশ্যে। আজ মেডিকেল এক্সাম। আয়ানার কাছে এটা একটা যুদ্ধের চেয়ে কোনো অংশে কম নয়। তবে আজ আয়ানা ভয় পাচ্ছে না, কারণ যাই হোক না কেন তাকে চান্স পেতেই হবে। নিজের মায়ের জন্য কিছু একটা করতে হবে, নিজেকে আদৃশের যোগ্য করে গড়ে তুলতে হবে। সবাই তাকে নিয়ে অনেক আশা করে, সবার আশা পূরণ করতে হবে। এই কয়েকদিনে নিজেকে সেভাবেই গড়েছে আয়ানা। বাকিটা সৃষ্টিকর্তার হাতে ছেড়ে দিয়েছে। তার রব যা করবে তার ভালোর জন্যই করবে, আয়ানার বিশ্বাস। আদৃশ যাচ্ছে আয়ানার সাথে। অনু বেগমও আসতে চেয়েছিলেন, কিন্তু তিনি অসুস্থ, তাই আদৃশ আর আয়ানা দুজনেই বারণ করেছে। আদৃশ ড্রাইভ করতে করতে বারবার আয়ানার দিকে তাকাচ্ছে। আজকের আয়ানাকে অন্যরকম লাগছে তার। সে ভেবেছিল হয়তো আয়ানা নার্ভাস ফিল করবে, কিন্তু আজকের আয়ানার মধ্যে সে আলাদাই আত্মবিশ্বাস দেখতে পাচ্ছে, যার মধ্যে নিজের ইচ্ছা স্বপ্ন পূরণের জোশ রয়েছে। গন্তব্যে পৌঁছানোর পর গাড়ি থেকে নামলো আয়ানা আর আদৃশ। আয়ানা আদৃশের ফোন থেকে মিথিকে কল করে তার অবস্থান জেনে নিল। যাওয়ার পূর্বে বেশ কিছু উপদেশ দিল আদৃশ। আয়ানা মনোযোগ সহকারে সবটা শুনল। হলে যাওয়ার জন্য পা বাড়াতেই পিছন থেকে আবার ডেকে উঠল আদৃশ। আয়ানা তার দিকে ঘুরতেই বলে উঠল, অল দ্য বেস্ট। আদৃশের কথার বিপরীতে চমৎকার একটা হাসি উপহার দিল আয়ানা। আদৃশও আলতো হাসল। পা বাড়ালো আয়ানা নিজের স্বপ্ন পূরণের প্রথম ধাপে পাশ করার লক্ষ্যে। 3 দিন পর মেডিকেল এক্সাম শেষ হয়ে যাওয়ার এখন প্রেশার কিছুটা কম আয়ানার। এক্সাম বেশ ভালোই হয়েছে তার। এখন ভার্সিটি অ্যাডমিশনের জন্য পড়ছে সে। পড়া শেষ করে ওঠার পর হুট করে আদৃশ বলল, ছাদে যাবে? আয়ানা প্রথমে অবাক হলো, কারণ আজ পর্যন্ত এমন কিছু বলেনি আদৃশ। আজ যেন অন্য কিছু ছিল আদৃশের গলায়। আয়ানা সম্মতি দিল যাওয়ার জন্য, কারণ সেও চায় আদৃশের সাথে সময় কাটাতে। ছাদের দোলনায় পাশাপাশি বসে আছে আদৃশ আর আয়ানা। দুজনের চোখ ছাদের দিকে স্থির। বিশাল বড় ছাদ উঠেছে, চারপাশে ছাদের আলোয় জ্বলজ্বল করছে। বেশ কিছুক্ষণ হয়েছে তারা নীরবে পাশাপাশি বসে আছে। কারোর মুখে কোনো কথা নেই। হয়তো অনেক কিছু বলার আছে, কিন্তু বলতে পারছে না। নীরবতা ভাঙল আয়ানা। ছাদের থেকে দৃষ্টি সরিয়ে আদৃশের দিকে তাকিয়ে বলল, আচ্ছা একটা প্রশ্ন করি? আদৃশও নিজের দৃষ্টি ফিরিয়ে আয়ানার দিকে চাইল। আজ তার মন বেশ ভালো। মৃদু হেসে জবাব দিল, করো। আয়ানা সাহস পেয়ে বলল, আমি জানি না আমার এই বিষয়ে জানতে চাওয়া ঠিক কিনা, তবে অনেকদিন ধরেই আমার মাথায় এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। আচ্ছা, আপনার বাবা কোথায়? এতদিন হলো আমি এই বাড়িতে এসেছি, কিন্তু আজ পর্যন্ত কাউকে আপনার বাবা সম্পর্কে কিছু বলতে শুনলাম না। না আপনার বাবার কোনো ফটো দেখেছি। কোথায় তিনি? আয়ানা নিজের কথা শেষ করে আদৃশের দিকে তাকাতে ভয় পেয়ে গেল। এতক্ষণের শান্তি সৃষ্ট আদৃশ যেন এখন হিংস্র হয়ে উঠেছে। ছাদের আলোয় তার রক্তাক্ত চোখে জোড়া স্পষ্ট দেখতে পাচ্ছে আয়ানা। আদৃশ বসা থেকে দাঁড়িয়ে গেল। আয়ানা 2 পাশে হাত রেখে তার দিকে ঝুঁকতে চোখ বন্ধ করে ফেলল আয়ানা। আদৃশ তার কানের কাছে মুখ নিয়ে হিসিয়ে বলল, আর কারোর কাছে এই প্রশ্ন করার সাহস করবে না, মনে থাকে যেন। ছাদের দরজা দুম করে ভারী খাওয়ায় চোখ মেলল আয়ানা। সামনে আর আদৃশকে দেখতে পেল না সে। বুঝতে পারল চলে গেছে আদৃশ। চোখ জ্বলে ভরে উঠল আয়ানা। চোখের পানি মুছে সে ভাবতে লাগলো, এমন কি কারণ থাকতে পারে যার জন্য আদৃশ এমন ব্যবহার করলো। এমনকি পরিবারের সদস্যরাও কখনো আদৃশের বাবার সম্পর্কে কিছু বলে না। এর পিছনে কি কোনো রহস্য আছে? তবে সমাপ্ত। তো ভিউয়ার্স, গল্পটা প্রথম খণ্ড এখানে শেষ হলো। গল্পটার দ্বিতীয় খণ্ড আছে। আপনারা যদি শুনতে চান তাহলে আমাকে কমেন্টস করে জানাবেন, তাহলে আমি দ্বিতীয় খণ্ড দেওয়ার চেষ্টা করব। আর গল্পটা কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে গল্পটাকে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।